নিচে থেকে সাহেবের ভার গলা শুনে ওপরের সবাই চমকে উঠল। ওয়ান, বাবু ভাঙা গলায় বলল, দীপু, বন্দুকটা বন্দুকটা ফেলে দে তাড়াতাড়ি। টু, তাড়াতাড়ি ফেল দীপু। বাবু এবারে একেবারে কেঁদে দিল। দীপু তাড়াতাড়ি চিন্তা করার চেষ্টা করলো। বন্দুকটা ফেলে দিলেই ওদের সব ক্ষমতা শেষ হয়ে যাবে, কিন্তু 10 পর্যন্ত গোনার আগে বন্দুকটা ফেলে দিতেই হবে। হয়তো তারিককে মারবে না, শুধু ভয় দেখাচ্ছে, কিন্তু জানের ঝুঁকি কখনো নেওয়া যাবে না। তবু একটা চেষ্টা করতে ক্ষতি কি। 3, দীপু গলা পরিষ্কার করে বলল, শোনো, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই শাওন। আজকে আপনাদের পড়ে শোনাব মোহাম্মদ জাফর ইকবালের লেখা বিখ্যাত উপন্যাস দীপু নাম্বার 2। যারা এখনও অডিও বুক বাই শাওন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুরু করছি মোহাম্মদ জাফর ইকবালের লেখা দীপু নাম্বার 2। আজকে শুনবেন উপন্যাসটির দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আম্মা উত্তর না দিয়ে বললেন, তুই ওখানে দাঁড়া, গাড়িটার পাশে। দীপু দাঁড়ালো। রাস্তার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে ওর লজ্জা লাগছিল, কিন্তু উপায় কি। আম্মা ক্যামেরায় চোখ দিয়ে বললেন, ও কি, মুখ অমন করে রেখেছিস কেন? পেট কামড়াচ্ছে নাকি? শুনে দীপু ফ্যাক করে হেসে ফেলল। সাথে সাথে আম্মা ছবি তুলে নিলেন। ক্যামেরাটা তুলে ধরে আম্মা বললেন, এখন একটা মজা দেখবি। কি মজা? এখানে আসবে, তখন দেখিস। দীপু বোকা বনে দাঁড়িয়ে রইল। আর কি আশ্চর্য, যখন ঘড়ির কাঁটাটা ওখানে এসে গেল, তখনই ঘটাং করে ক্যামেরার ভেতর থেকে কি একটা বেরিয়ে পড়ল। আম্মা উপর থেকে একটা পাতলা কাগজ সরিয়ে নিতেই ও অবাক হয়ে দেখে ওর রঙিন একটা ছবি। সব কয়টা দাঁত বের হয়ে কি হাসিটাই না হাসছে। দীপু আরেকটু হলেই চিৎকার করে উঠত। কোনো মতে বলল, কিভাবে হলো, কিভাবে হলো এটা? এটাকে বলে পোলারয়েড ক্যামেরা। ফটো তোলার 10 সেকেন্ডের ভেতর ছবি বেরিয়ে আসে। সত্যি? দেখলি তো নিজে, কি কাণ্ড! নিবি এই ক্যামেরাটা? দীপুর দম বন্ধ হয়ে আসতে চায় উত্তেজনায়। এরকম একটা জিনিস আম্মা তাকে দিয়ে দিতে চাইছেন। ছবি তুলে তোর বন্ধুদের অবাক করে দিবি, নিবি? দীপু মাথা নেড়ে বলল, নেব। দীপু ক্যামেরাটা হাতে নিয়ে দেখে, কি হালকা, দেখতে মোটেই ক্যামেরার মতো না, অথচ 1 মিনিটে রঙিন ছবি বেরিয়ে আসে। আম্মা বললেন, এই ক্যামেরার অসুবিধা কি জানিস? কি? ঢাকায় এর ফিল্ম পাওয়া যায় না। আমার কাছে আর অল্প কয়টা আছে, আয় তোকে শিখিয়ে দিই কিভাবে ফিল্মে ঢোকাতে হয়। আম্মা ওকে দেখানোর জন্যে আরেকটা ফিল্ম ঢোকালেন। দীপু বলল, এবার আমি তোমার একটা ছবি তুলি দিই। আম্মা হেসে বললেন, আমার ছবি তুলবি? তোল। দীপু ক্যামেরায় চোখ লাগাতেই আম্মা বললেন, দাঁড়া, আয় আমি আর তুই দুজনেই ছবি তুলি, কাউকে বলি তুলে দিতে। একটা ছেলে হেঁটে যাচ্ছিল পাশ দিয়ে, দেখে মনে হয় কলেজে পড়ে। আম্মা ওকে বললেন, তুমি আমাদের দুজনের একটা ছবি তুলে দেবে? ছেলেটি কৌতূহলী হয়ে বলল, পোলারয়েড ক্যামেরা? আম্মা বললেন, হ্যাঁ, আগে কখনো দেখিনি আমি, খালি নাম শুনেছি। এখনই ছবি বেরিয়ে আসবে না? কি মজা! ছেলেটা ছবি তুলে দিয়ে দাঁড়িয়ে রইল ছবিটি দেখার জন্যে। যখন ছবিটি বেরিয়ে এলো, একেবারে মুগ্ধ হয়ে গেল। কি সুন্দর রঙিন ছবি! বাসায় গিয়ে নিশ্চয়ই কত গল্প করবে। দীপু বুঝতে পারে। আম্মা ওকে গাড়িতে চড়িয়ে সারা ঢাকা ঘুরিয়ে বেড়ালেন।
একটু পরে পরে এক জায়গায় থেমে আরেকটি ক্যামেরা নিয়ে ওর ছবি নিলেন। এগুলো প্রিন্ট করতে হয়, তাই আমেরিকা পৌঁছে ওকে প্রিন্ট করে পাঠাবেন। আজ একদিনে ওর যত ছবি তুললেন দীপু সারা জীবনেও এত ছবি তোলেনি। আম্মা ওকে নিয়ে গেলেন চিড়িয়াখানায়। হেঁটে হেঁটে বাঘ ভাল্লুক দেখে দেখে ও ক্লান্ত হয়ে পড়ল। আম্মা তখন ওকে নিয়ে ঘাসের ওপর বসে গেলেন। একটা বাচ্চা ছেলের কাছ থেকে চিনে বাদাম কিনে নিলেন। তারপর বসে বসে দীপুকে খোসা ছাড়িয়ে দিতে লাগলেন। দীপু যেন নিজে খোসা ছাড়াতে পারে না। দীপুর হঠাৎ মনে পড়ল ওর আম্মার আজ চলে যাবার কথা। জিজ্ঞেস করল, আম্মা, তোমার প্লেন ছাড়বে কখন? রাত 8টায়। তোমার দেরি হয়ে যাবে না? না, তোর সাথে আবার কবে দেখা হবে? খানিক্ষণ থেকে যাই তোর সাথে। তুই যাবি কেমন করে? ট্রেনে করে। টিকিট কিনে এনেছি। কখন ট্রেন? 5:30টার সময়। এখন কয়টা বাজে? 3:30। ইস, আর মাত্র 2 ঘন্টা। আম্মা ওর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলেন দেখে দীপুর একেবারে কান্না পেয়ে গেল। রাতে ঘুমাবি কেমন করে? ট্রেনে আমি ঘুমাতে পারি, আর এক রাত না ঘুমালে আমার কিছু হয় না। আম্মা মাথা নেড়ে বললেন, জানতাম তুই এরকমই হবি। কীরকম? শক্ত, সমর্থ, রেসপন্সিবল। তোর আব্বা তোর জন্মের পর সবসময় বলতো, ছেলেকে এমন করে বানাবো যেন সব কিছু করতে পারে। আম্মা খানিক্ষণ চুপ করে থেকে বললেন, রুমি আর লীরা হয়ে যাচ্ছে অন্যরকম। এখানে এসে বসে থাকতে পারে না, শুধু বলে কবে ফিরে যাবে। আমার আর ভালো লাগে না বাইরে থাকতে। দীপুর ভারী মায়া হলো ওর আম্মার জন্য। ট্রেন ছাড়ার আর মাত্র 10 মিনিট বাকি। আম্মা ওর টিকিট বদলে ওকে ফার্স্ট ক্লাসের টিকিট কিনে দিয়েছেন। একটা আস্ত বাঙ্ক ওর নিজের। ওর ঘুমোতে আর অসুবিধে হবে না। আম্মা বললেন, তোর আব্বা শুনে আমার ওপর রাগ করবে না যে ফার্স্ট ক্লাসের টিকিট কিনে তোকে বাবু বানিয়ে দিচ্ছি? না, 1-2 দিন চললে কিছু হয় না। হ্যাঁ, তুই বল, ট্রেনে কষ্ট করে যাবি আর তাহলে আমি শান্তি পাবো? বল। দীপু মাথা নেড়ে মেনে নিল। বল, তুই আমাকে চিঠি লিখবি? লিখব। বড় বড় চিঠি লিখবি? বড় বড় চিঠি লিখব। আর বল, তুই শরীরের যত্ন করবি? করব। বেশি করে দুধ খাবি? খাবো। আর বেশি করে ফলমূল খাবি? খাবো। আর বেশি করে পড়াশোনা করবি? করব। আর তুই যখন খুব বড় হবি, আমি তখন সবাইকে বলবো, এই যে বিখ্যাত মোহাম্মদ আমিনুল আলম, এটা আমার ছেলে। ঠিক? দীপু লজ্জা পেল। আম্মা ওকে এত এত খাবার কিনে প্যাকেট করে দিয়েছেন। ট্রেনে পড়ার জন্য চমৎকার সব কমিক কিনে দিয়েছেন। কমিক পড়তে ওর খুব ভালো লাগে। আম্মা কেমন করে বুঝতে পারলেন? রাতে ঘুমোতে যেন অসুবিধে না হয় সেজন্য একটা বালিশ কিনে দিয়েছেন। ফু দিয়ে ভেতরে বাতাস ভরিয়ে নেওয়া যায় এরকম। একটা কম্বল কিনে দিতে চাইছিলেন। দীপু কিছুতেই কিনতে দেয়নি। এত গরম যে কম্বল মোটেই দরকার পড়বে না। দীপু খেলতে খুব ভালোবাসে শুনে ওকে একটা ফুটবল কিনে দিয়েছেন। এত দামি ফুটবল সে জীবনে দেখেনি আজ পর্যন্ত। বড় বড় লিগের খেলাতেও বোধহয় এগুলো ব্যবহার করা হয় না। আম্মা অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বললেন, আমার ইচ্ছে করছে তোকে জোর করে ধরে নিয়ে যাই। দীপু উত্তর না দিয়ে একটু হাসার চেষ্টা করল। বল, তোকে আমেরিকা থেকে কি পাঠাবো? কিছু পাঠাতে হবে না, শুধু তুমি মাঝে মাঝে চিঠি দিও। কিছু পাঠাবো না? না, আমার কিছু লাগবে না। আম্মা একটু হেসে বললেন, বুঝেছি, তোর আব্বা তোকে বুঝিয়েছে এমনি এমনি কিছু নিতে হয় না, কষ্ট করে পেতে হয়, ঠিক না? দীপু মাথা নাড়ল। কিন্তু আমি তো তোর আম্মা। আম্মা ছেলেরে কিছু কিনে দেবে না? দীপু চুপ করে রইল। ঠিক আছে, শুধু তোর জন্মদিনে তোকে উপহার পাঠাবো। কি লাগবে লিখিস, আর যদি নাও লিখিস আমি ভেবে ভেবে একটা পাঠাবো। আচ্ছা, তুমি আমার জন্ম তারিখ জানো? আম্মা শব্দ করে হেসে উঠলেন। আমি তোর মা, আর জন্ম তারিখ জানবো না? দীপু লজ্জা পেয়ে গেল। সত্যিই তো। ঠিক এ সময় ট্রেন ছাড়ার হুইসেল পড়ল। আম্মা উঠে দাঁড়ালেন, ওকে ধরে একটু আদর করলেন।
ট্রেন নড়ে উঠল। আম্মা তখন ওকে ছেড়ে ট্রেন থেকে নেমে গেলেন। দীপু জানালার পাশে এসে দাঁড়ালো। আম্মা বাইরে থেকে ওকে ধরে জানালার পাশে পাশে হাঁটতে লাগলেন আর বাচ্চা মেয়ের মতো কাঁদতে লাগলেন। দীপুর ইচ্ছে করছিল ওর আম্মার চোখ মুছিয়ে দেয়, কিন্তু ট্রেনের বেগ বেড়ে যাচ্ছে। আম্মা আর সাথে সাথে হাঁটতে পারছিলেন না। ওকে একবার মুখের সাথে চেপে ধরে ছেড়ে দিলেন। আম্মা দাঁড়িয়ে রইলেন আর ট্রেন ঝিকঝিক ঝিকঝিক করে ওকে দূরে সরিয়ে নিতে লাগল। ও ঝাপসা চোখে দেখতে পেল ওর আম্মা দাঁড়িয়ে আছেন মূর্তির মতো আর আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছেন, আরও ছোট, আরও ছোট। ভেতরে ঢুকে দীপু হু হু করে কেঁদে উঠল। সামনে এক ভদ্রমহিলা বসেছিলেন। উঠে এসে ওর মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, ছি ছি খোকা, কাঁদছ কেন? আবার তোমার স্কুল যখন ছুটি হবে তোমার আম্মার সাথে দেখা হবে, এই তো সামনেই ছুটি। দীপু ভাবল, যদি জানতো আর কোনোদিনই দীপুর সাথে ওর আম্মার দেখা হবে না। প্রায় 3 মাস পার হয়ে গেছে। দীপু তার আম্মার সাথে যখন দেখা করতে গিয়েছিল তখন জুন মাস, গরমের সময়। এখন অক্টোবর মাস। আকাশে সাদা সাদা মেঘ ঘুরে ঘুরে বেড়ায়। সন্ধ্যাবেলা হঠাৎ হঠাৎ ঠান্ডা বাতাসে বোঝা যায় শীত আসছে। দীপুর মা যে এখনও বেঁচে আছেন সেটি দীপু এখনও কাউকে বলেনি। অনেক চিন্তা করে দেখেছে, না বলাই ভালো। সবাইকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে বলতে ও বিরক্ত হয়ে উঠত। শুধু তাই নয়, বুঝিয়ে দেবার সময় সবাই এমন করে ওর দিকে তাকাতো যে সেটা ওর মোটেই ভালো লাগতো না। দীপু আব্বার সাথে আলাপ করে দেখেছে। আব্বাও বলেছেন তিনি যদি দীপুর জায়গায় হতেন তাহলে তিনিও হয়তো কাউকেই বলতেন না। দীপু কাউকেই বলেনি, কথাটি অবশ্যই পুরোপুরি সত্যি নয়। সে একজনকে বলেছে, তারিককে। তারিককে না বলে সে পারেনি, তার কারণও ছিল। একদিন ওর তারিকের বাসায় যাবার দরকার হলো। পরদিন ক্লাস 9-এর সাথে ফুটবল খেলা। তারিককে আগে থেকে বলে না দিলে ও হয়তো আসবেই না। আর তারিক যেরকম স্কুল ফাঁকি দেয়, এমনও হতে পারে যে স্কুলেই আসবে না সামনের 3-4 দিন। কিন্তু মুশকিল হলো দীপু তারিকের বাসা চেনে না। বেশ কজনকে জিজ্ঞেস করে দেখল যে কেউই চিনে না। সবচেয়ে মজার ব্যাপার হলো কেউ বলতে পর্যন্ত পারল না ও কোন এলাকায় থাকে। সতু শুধু বলল, হতে পারে ও খালের ওপারে থাকে। কাঠের পোলের ওপর দিয়ে ও কয়দিন তারিখে বই খাতা নিয়ে আসতে দেখেছে। বাসা খুঁজে বের করতে দীপুর কেমন জানি একটু মজা লাগে। এবারে কোনো কিছু না জেনেও সে আগে বাসা খুঁজে বের করেছে। খুঁজে বের করা যত কঠিন হয়ে পড়ে তত মজা লাগতে থাকে। অবশ্যই একা একা একটু বিরক্তিকর হয়ে ওঠে, সাথে কেউ থাকলে খুব ভালো। আজ ওর একাই বের হতে হলো। সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। এত যে নিষ্কর্মা বাবু, তারও নাকি আজ খালার বাসায় বাগানের সবজি নিয়ে যেতে হবে। ধুপির খাল অনেক দূর, 3 মাইলের কম কিছুতেই না। খালের উপরে কাঠের পোল আর সামনে একটা ছোট দোকান। দীপু সেখানে খোঁজ নিল। ছেলেটি তারিখের নাম জানে না, কিন্তু চিনতে পারল। বলল, এদিকেই কোথায় যেন থাকে। পুলটা পার হয়ে ও আরও কয়েকটা পানের দোকানে খোঁজ নিল। তাদের মাঝে একজন তারিখকে চিনতে পারল, এমনকি তারিখের আব্বার নাম পর্যন্ত বলে দিল। ওরা সুতার পাড়ায় থাকে। ওর আব্বা একজন কাঠ মিস্ত্রি। এরপরে দীপুর কাজ অনেক সহজ হয়ে যাবার কথা। পাড়াটার নাম জানে, তারিখের নাম পর্যন্ত জানে। কিন্তু মজার ব্যাপার, ও কিছুতেই তবু বাসাটা খুঁজে পেল না। ছোট ছোট গলি দিয়ে ও ঘুরে বেড়াতে লাগলো। ঘিঞ্জি ঘিঞ্জি পাশাপাশি বাড়ি, নোংরা নর্দমা, ছোট ছোট ছেলে মেয়ে খালি গায়ে ছোটাছুটি করছে। এর মাঝে কোনটা তারিখের বাসা কে জানে। দীপু তখন ছোট ছোট ছেলেদের জিজ্ঞেস করতে লাগলো। ওরা অনেক সময় বেশি খবর রাখে। প্রায় 10 জনকে জিজ্ঞেস করে ও প্রায় হাল ছেড়ে দিচ্ছিল। তখন একজন তারিখকে চিনতে পারল। বলল, অ কাচু ভাই, ফাগলি বাড়ির। কাচু ভাই মানে? তারিক তো হ্যার স্কুলের নাম।
বাড়িতে হেরে কাছু ডাহে, আহো আমার লগে, ফাগলি বাড়ির থাকে। দীপু ওর কথা ভালো বুঝতে পারছিল না, পিছে পিছে গেল তবু। ছেলেটি বাঁশের দরমার নরবরে একটা বাসার সামনে দাঁড়িয়ে বলল, এই বাড়ি, ফাগলি থাহে এই বাড়িতে। ছেলেটা একগাল হেসে চলে গেল। দীপু ডাকল, তারিক, এই তারিক। অমনি একটা ভীষণ ব্যাপার ঘটে গেল। ভেতর থেকে মেয়েলি গলার একটা ভীষণ চিৎকার শোনা গেল। তারপর হঠাৎ দরজা খুলে গেল আর ময়লা ছেঁড়া কাপড় পরা একজন পাগলি বেরিয়ে এলো। লম্বা লম্বা চুল এলোমেলো, হাত পিছনে শক্ত করে বাঁধা, কপালে কাটা, রক্ত পড়ছে দরদর করে। দীপু ভয় পেয়ে পিছিয়ে এলো। দৌড় দেবে কি না বুঝতে পারছিল না। ঠিক এই সময়ে তারিক বেরিয়ে এলো। সামনে দীপুকে দেখে মুহূর্তে ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেল। দুই হাতে পাগলিকে ধরে টেনে ভেতরে নিয়ে গেল। ভেতরে চেঁচামেচি গালিগালাজ শোনা গেল কিছুক্ষণ। একটু পরে সব থেমে গেল আর দরজা খুলে তারিক বের হয়ে এলো। সারা মুখ থমথম করছে রাগে। দীপুর কাছে এসে রুক্ষ স্বরে জিজ্ঞেস করল, এখানে এসেছিস কেন? দীপু উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, ও কে? তোর বাপের কি তাতে? বল না, কে? কেউ না। বল না। বললাম তো কেউ না, পাগলি। তোর মা? তারিক এক মুহূর্ত ওর দিকে তাকিয়ে রইল, তারপর বলল, হ্যাঁ। কেন জানি হঠাৎ তারিকের মুখ কান্না কান্না হয়ে গেল। আস্তে আস্তে বলল, তুই এখন স্কুলে গিয়ে সবাইকে বলে দিবি আমার মা পাগলি? শুনে দীপুর এত মন খারাপ হলো যে বলার নয়। তারিকের হাত ধরে বলল, তুই আমাকে তাই ভাবিস? তারিক মাথা নেড়ে বলল, না। হ্যাঁ, তুই যদি না চাস আমি তাহলে কাউকে বলবো না, কোনো দিন বলবো না, খোদার কসম। ওরা দুজন হেঁটে হেঁটে খালের ধারে একটা হিজল গাছের ডালে গিয়ে বসল। তারিক তখন দীপুকে ওর মায়ের কথা খুলে বলল, বছর চারেক আগে টাইফয়েড হয়ে ওর মায়ের মাথায় গোলমাল হয়েছে। দিনে দিনে অবস্থা আরও বেশি খারাপ হচ্ছে। এখন প্রায় সব সময়ই বেঁধে রাখতে হয়। ওদের পয়সা নেই বলে চিকিৎসা পর্যন্ত করাতে পারছে না। ঝাড়ফুঁক আর তাবিজের ওপর চলছে। ওর বাবা বেশি খেয়ালও করেন না, মেজাজ খারাপ হলে মারধর পর্যন্ত করেন। তারিকের যখন অনেক পয়সা হবে তখন সে তার মাকে ভালো করিয়ে আনবে বিদেশ থেকে। ওর মা নাকি খুব আদর করতেন তারিককে। ওর মা ভালো হয়ে থাকলে ও কখনো গুন্ডা হয়ে যেত না। দীপুর ভারী মন খারাপ হয়ে গেল শুনে। সেও তখন তারিককে খুলে বলল তার নিজের মায়ের কথা। ওর যে মা থেকেও নেই। শুনে তারিকের চোখে পানি এসে গেল। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আবছা অন্ধকারে ওরা তখন হাত ধরে ঠিক করল দুজন দুজনের বন্ধু হয়ে থাকবে সারা জীবন। তারিকের সাথে এর আগে কেউ এত ঘনিষ্ঠ হয়ে এত কথা বলেনি। ওর নিজের দুঃখ কষ্টগুলো ভাগ করে নেয়নি। তার দীপুকে এত ভালো লেগে গেল যে বলার নয়। কৃতজ্ঞতায় ওর জন্যে একটা কিছু করতে ইচ্ছে হচ্ছিল ওর। সে আবার দীপুকে নিয়ে বাসায় ফিরে গেল। দীপুকে বাইরে দাঁড় করিয়ে ভেতরে ঢুকে গেল। একটু পরে কাগজে জড়ানো কি একটা নিয়ে বের হয়ে এলো। দীপুর হাতে দিয়ে বলল, তুই এটা নে। কি এটা? খুলে দেখ। দীপু খুলে হতবাক হয়ে গেল। ছোট একটা চিতাবাঘের মূর্তি, কুচকুচে কালো পাথরের তৈরি। কি তেজি চিতা! সারা শরীর টান টান হয়ে আছে বাঘের, মনে হচ্ছে এখনই লাফিয়ে পড়বে কারো উপর। দীপু চিৎকার করে উঠল, ইস, কি সুন্দর! কোথায় পেয়েছিস ওটা? ভালো লেগেছে তোর? লাগেনি মানে? ইস, কি সুন্দর! আমাকে দিয়ে দিবি? তুই নে এটা। কোথায় পেয়েছিস বলবি না? পরে বলবো তোকে, আরেক দিন। তারিক রহস্যময় ভঙ্গিতে হাসল। সেদিন 3 মাইল রাস্তা হেঁটে তারিক দীপুকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। দুপুরে ছুটি হয়ে গেছে সেদিন। তারিক যেন এজন্যই অপেক্ষা করছিল। দীপুকে বলল, চল আমার সাথে। কোথায়? কালাচিতা। কালাচিতা? সেটা আবার কি?
মনে নেই তোর? সেই যে, ও, দীপুর সেই কালো চিতাবাঘের মূর্তির কথা মনে পড়ে গেল। লাফিয়ে উঠল সে। নিয়ে যাবি সেখানে? হুম। তারিক মুখ গম্ভীর করে বলল, ভয় পেলে থাক, গিয়ে কাজ নেই। হ্যাঁ, আমি ভয় পাই, মারব এক খুশি। চল তাহলে। দুজনে মিলে ওরা রওনা দেয়। তারিকের ধরন ধারণ ভারী অদ্ভুত। বইপত্র রেখে দিল একটা গাছের ফুটোয়। সেখান থেকে বের করলো একটা চাকু, একটা সিগারেটের প্যাকেট, একটা ম্যাচ, একটা ছোট মোমবাতি আর একটা তাবিজ। তাবিজটা ও বাঁ হাতে খুব সাবধানে বেঁধে নিল। তোরও একটা তাবিজ লাগবে, এছাড়া রাতে আসতে পারবি না। কিসের তাবিজ? সাপের। সাপ? সাপ কোথায়? যেখানে যাচ্ছি দেখবি কিলবিল করছে সাপের বাচ্চা। ভয় পাস সাপকে? না, ভয় না, ঘেন্না লাগে দেখলে। কেমন পিছলা পিছলা, ছি। তারিক দাঁত বের করে হাসল। তাবিজটা দেখিয়ে বলল, এই যে তাবিজটা দেখছিস, এটা কিনেছি কত দিয়ে বল দেখি? কে জানে। 2.10 টাকা চাইছিল। কোত্থেকে কিনেছিস? লালু সর্দারের কাছ থেকে। দেখলে তুই ভয় পেয়ে যাবি। এই দাড়ি, এই চুল আর চোখ টকটকে লাল। সাপের খেলা দেখায়। এটা শঙ্খসোনা গাছের শেকড়। অমাবস্যার রাতে শ্মশান ঘাটে ডুব দিয়ে নতুন কাপড় পরে যেতে হয় জঙ্গলে। একটা জ্যান্ত বিড়াল এক কোপে কেটে সেই চাকু নিয়ে খুঁজতে হয়। গাছটা ভোর রাতের আগে পেয়ে গেলে গাছের শেকড় কেটে আনতে হয়। এই তাবিজ সাথে থাকলে সাপের বাবাও আসে না। যা, গুল মারিস না। বিশ্বাস করলি না তুই? তারিক উত্তেজিত হয়ে ওঠে। আমি নিজের চোখে দেখেছি লালু সর্দার তাবিজটা সাপের মুখে ধরল, আর অমনি সাপ মাথা নিচু করে কি দৌড়টাই না দিল। কি তেজ তাবিজের! সাপ ধারে কাছে আসে না। আমি 2 বছর ধরে পড়ে আছি, একটা সাপও কিছু করল না। দীপু চুপ করে রইল। ও তাবিজ টাবিজ বিশ্বাস করে না, কিন্তু তারিক যেরকমভাবে বলল, অবিশ্বাস করবে কেমন করে? হাঁটতে হাঁটতে ওরা গ্রামের রাস্তায় এসে পড়ে। কি চমৎকার উঁচু সড়ক, দুপাশে জিওল গাছ, সড়কের দুধারে ধানক্ষেত। কি সুন্দর সোনালি রং, বাতাসে নড়ছে তীর তীর করে। বাতাসে কি সুন্দর একটা গন্ধ। অনেক দূরে রেললাইনের উপর দিয়ে ঝিকঝিক করে একটা মালগাড়ি যাচ্ছে আস্তে আস্তে। দীপু আগে কখনো এ রাস্তায় আসেনি। ওর এত ভালো লাগছিল যে বলার নয়। তারিককে জিজ্ঞেস করল, তারিক, তোর কালাচিতা কত দূর? কেন, কাহিল হয়ে গেছিস? মোটেই না, খুব ভালো লাগছে হাঁটতে। দুপায়ে নরম ধুলা ওড়াতে ওড়াতে বলল, মনে হচ্ছে যত দূর তত ভালো। ভালো লাগলেই ভালো, এখনো অনেক দূর। আর শোন, লোকজন কই যাচ্ছি জিজ্ঞেস করলে তুই চুপ করে থাকবি। কেন? কালাচিতায় শুধু সাপের আড্ডা তো, লোকজন আমাদের মতো চ্যাংড়া পোলাদের যেতে দিতে চায় না। আমি গুল মারব। কীরকম জায়গা এটা দেখার খুব আগ্রহ হচ্ছিল দীপুর। তারিক বলল, দীপুকে ও প্রথম নিয়ে যাচ্ছে এই জায়গায়। খুব সাপের উপদ্রব বলে কেউ যায় না। যেখানে সাপ থাকে সেখানে সাপের মণি থাকতে পারে ভেবে তারিক প্রথম গিয়েছিল। একটা সাপের মনে হচ্ছে 7 রাজার ধন। কোনোভাবে পেয়ে গেলে একেবারে বড়লোক হয়ে যেত। খুঁজে খুঁজে ও সাপের মণি পায়নি ঠিকই, কিন্তু অনেক মজার মজার জিনিস পেয়েছে। এই কালাচিতার মূর্তিটি ওখানে পেয়েছিল বলে নাম দিয়েছে কালাচিতা। জায়গাটা টিলার মতো উঁচু, চারদিকে জঙ্গলে ভরা। আশেপাশে 3-4 মাইলের ভেতর কোনো বসতি নেই। এমন নির্জন যে ভয় লেগে যায়। মনে হয় গাছে একটা পাখি পর্যন্ত নেই। তারিকের হাঁটার ধরন দেখে বোঝা যায় জায়গাটা ও হাতের তালুর মতো চেনে। ওরা একটু ফাঁকা মতো জায়গায় এসে হাজির হলো। তারিক গম্ভীর হয়ে বলল, এই সে জায়গা। দীপু অবাক হয়ে চারদিকে তাকালো, বলল, কোথায়? বাবা, সময় হলেই দেখবি। পকেট থেকে মোমবাতি বের করে দুপুর রোদের মাঝেই সে জ্বালিয়ে নিল। গম্ভীর হয়ে দীপুকে বলল, আমি আগে যাই, আমি নেমে গেলে তুই নামিস।
দীপুকে অবাক করে দিয়ে সে সামনের ঝোপটা সরিয়ে সাবধানে নেমে যেতে লাগলো। দীপু অবাক হয়ে দেখল ছোট একটা গর্তের মতন নিচে নেমে গেছে। নিচে ঘুটঘুটে অন্ধকার, ঝোপ দিয়ে ঢাকা বলে বোঝার উপায় নেই। নিচে নেমে গিয়ে তারিক দীপুকে ডাক দিল। দীপু জিজ্ঞেস করল, কিভাবে নামবো? সাবধানে, ইট ধরে ধরে পা দিয়ে খুঁজে দেখিস ছোট ছোট গর্ত আছে। দীপুর দেয়াল বেয়ে উঠতে নামতে কখনো কোনো অসুবিধা হয় না, কিন্তু অন্ধকারে এভাবে নামতে একেবারে হিমশিম খেয়ে গেল। তারিক অবশ্যই ওকে বলে দিচ্ছিল কোথায় পা রাখতে হবে। অন্তত 10-12 ফুট নিচে নেমে ও পায়ের নিচে মাটি পেল। অন্ধকারে চোখ সয়ে যেতেই ও অবাক হয়ে যায়। ছোট একটা ঘরের মতো জায়গা, এই পাশে থাক থাক সিঁড়ি নেমে গেছে নিচে। দীপু অবাক হয়ে তাকিয়ে থাকে। তারিক বলল, দেখলি? কি কাণ্ড! তুই নিজে খুঁজে বের করেছিস এটা? হ্যাঁ, এটা মনে হচ্ছে একটা ঘর। ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে আরেকটা ঘর, তবে ওটা মাটি দিয়ে বুজে আছে। চল যাই, আয়, সাবধানে আসিস। ওরা দেয়াল ধরে ধরে এগিয়ে যায়। বেশি দূর যেতে পারে না। ভাঙা দেয়াল, গাছের শেকড় ও মাটিতে রাস্তা বন্ধ হয়ে আছে। চারদিকে এরকম অনেক ঘর আছে, সব মাটিতে বুজে আছে। কিভাবে জানিস তুই? আমি উপরে দিয়ে ঘুরে ঘুরে একটা আন্দাজ করেছি। অনেক বড় দালান এটা। আমরা বোধহয় 3 তলায় আছি, নিচে হয়তো আরও 2 তলা আছে। সত্যি? কোনো না কোনো ঘরে নিশ্চয়ই সোনা রূপা ভরা একটা বাক্স পেয়ে যাব। যদি পেয়ে যাই তাহলে তোর অর্ধেক, আমার অর্ধেক। দীপু অবাক হয়ে তাকিয়ে থাকে। বোঝা যায় তারিক ঠিকই বলেছে। সত্যি এটা কোনো বড় দালানের একটা অংশ। পুরোটা ঘুরে বের করতে পারলে না জানি কত কি বের হয়ে আসবে। এই দেখ, তারিক ওকে টেনে একপাশে নিয়ে যায়। এগুলো পেয়েছি আমি এখানে। দীপু খুঁটে খুঁটে দেখে। নানা রকম মূর্তি, ছোট বড় নানা আকারের, সব কালো কুচকুচে পাথরের। আরও কী সব জিনিস, একটা পুঁতির মালা, মরচে ধরা লোহার টুকরো, মাটির বাসন, পোড়া কাঠ, কয়েক টুকরো হাড়। কে জানে, হয়তো মানুষেরই। দীপুর একটু ভয় ভয় লাগে। তারিক বলল, একা একা এটা খুঁড়ে বের করা মুশকিল। তুই যদি থাকিস আমার সাথে খুব ভালো হবে। থাকবি? থাকবো না মানে? কি দারুণ জিনিস এটা, বুঝতে পারছিস না? কাল থেকেই শুরু করে দেব। তারিক চকচকে চোখে বলল, তোর কি মনে হয় পাওয়া যাবে কোনো গুপ্তধন? কে জানে সেটা। এরকম একটা জায়গা পাওয়া তো উচিত। আছেই 1-8টা, আমার কোনো সন্দেহ নেই। ওদের ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। দীপু তারিককে কথা দিল, জান থাকতে ও কাউকে কালাচিতার কথা বলবে না। আর একটা তাবিজ কেনার পর ওরা সময় করে কালাচিতা খুঁজতে যাবে। তাবিজ ছাড়া যাওয়া ঠিক হবে না। বাসায় ফিরে এলে দীপু দেখে আব্বা খুব মনোযোগ দিয়ে ওর কালাচিতাটা দেখছেন। দীপুকে দেখে বললেন, দীপু, এটা কোথায় পেয়েছিস? বলবো না। বল না, দেখে মনে হচ্ছে ভালো জিনিস। ভালো মানে কি? দামি? দামিও হতে পারে, কিন্তু বানিয়েছে ভালো। কোথায় পেয়েছিস? আমার এক বন্ধু আমাকে দিয়েছে। সে কোথায় পেয়েছে? সে কোথায় পেয়েছে সেটা বলা যাবে না, টপ সিক্রেট। তুমি জিজ্ঞেস করো না। আব্বা হতাশ হয়ে হাত ওল্টালেন এবং বললেন, তোর আম্মার চিঠি এসেছে একটা, তোর টেবিলের ওপর আছে। সত্যি? কি লিখেছে? দীপু চিঠিটা নিয়ে আব্বার কাছে আসে। জিজ্ঞেস করে, আচ্ছা আব্বা, যদি কেউ পাগল হয়ে যায় তাহলে কি চিকিৎসা করে তাকে ভালো করা যায়? যায় নিশ্চয়ই, তবে কখনো কখনো আর ভালো করার মতো অবস্থা থাকে না। কেন? না, সেটাও বলা যাবে না, এটাও টপ সিক্রেট। কয়টা টপ সিক্রেট তোর? অনেকগুলো। আচ্ছা আব্বা, পাগলদের চিকিৎসা কোথায় হয়? মেন্টাল হসপিটালে, পাবনাতে আছে। যাবি চিকিৎসা করাতে? যাও, আমি কি পাগল নাকি? না, তুই আধ পাগল, চিকিৎসা করালে পুরো পাগল হবি। আচ্ছা আব্বা, তুমি তাবিজ বিশ্বাস করো? না। একেবারেই করো না? একেবারেই করি না। তাবিজ থাকলে সাপে কামড়ায় না, এরকম তাবিজ দেখেছো কখনো? দেখিনি, শুনেছি।
কি শুনেছ? সাপের মুখের কাছে ধরলে সাপ দৌড়ে পালায়। দীপুর মুখ উজ্জ্বল হয়ে ওঠে, চোখ বড় বড় করে বলল, তুমি দেখবি সেরকম তাবিজ? তুই দেখবি? দীপু বোকা বলে বলল, দেখাও। আব্বা আস্তে আস্তে একটা সিগারেট ধরালেন, তারপর ম্যাচের কাঠিটা নিভিয়ে ওর হাতে দিলেন। এই দেখ। কি? সাপের তাবিজ। কোথায়? এই যে ম্যাচের কাঠি। যাও, তুমি শুধু ঠাট্টা করো। ঠাট্টা না, তুই এটা সাথে রাখ। যখন দেখবি কোনো সাপুড়ে সাপের তাবিজ বিক্রি করছে, এই কাঠিটা সাপুড়েকে দিয়ে বলিস সাপের মুখের কাছে ধরতে। সাপ যদি দৌড়ে না পালায় তাহলে আমার কাছে আসিস। কেন? ওরকম হবে কেন? সাপুড়েরা তাবিজ বিক্রি করার আগে লোহার শিক গরম করে সাপের মুখে ছ্যাঁকা দেয়। এরপরে যখন সাপের মুখের কাছে কিছু ধরে, সাপ মনে করে এই বুঝি আবার ছ্যাঁকা দিল, অমনি দৌড়ে পালায়। তাই? দীপু অবাক হয়ে তাকিয়ে থাকে। কি পাজি সাপুড়েরা! পাজি হবে কেন? তাবিজ বিক্রি করে সে বেচারারা তাদের ছেলে মেয়েদের খাওয়ায়, ওটা ওদের ব্যবসা। লোকজনকে বিশ্বাস না করালে তাবিজ বিক্রি করবে কেমন করে? আর যদি কেউ ওটা বিশ্বাস করে সাপের কামড় খায়? তা খাবে না। সাপ দেখলেই তাবিজ টাবিজ ভুলে দৌড় দেবে। তাহলে সাপ থেকে বাঁচার কোনো জিনিস নেই? থাকবে না কেন? কার্বলিক অ্যাসিড। আমি যখন আসামে থাকতাম, সাপ কিলবিল করত। একটা বোতলে ভরে মুখ খুলে রাখতাম, সাপ ধারে কাছে আসতো না। কি নাম বললে? কার্বলিক অ্যাসিড। খুব কড়া বিষ, কিন্তু একটু পেটে গেলে সোজা বেহেশত। তোর হঠাৎ দরকার পড়ল কেন? সাপের বিজনেস করবি নাকি? যাও, ছি। দীপু নিজের ঘরে গিয়ে কার্বলিক অ্যাসিড শব্দ লিখে রাখল ভুলে যাবার আগেই। কালাচিতায় কিভাবে খোরাখড়ি শুরু করবে, দীপু আর তারিক এই নিয়ে অনেক চিন্তা ভাবনা করল। তারিককে দীপু কিছুতেই বোঝাতে পারল না সাপের তাবিজটা আসলে একটা ভাওতাবাজি। তারিক ডাক্তারের দোকানে ঘুরে ঘুরে কার্বলিক অ্যাসিড কিনে আনলো ঠিকই, কিন্তু তাবিজটা ছাড়তে রাজি হলো না। খোরাখড়ি করার জন্য শাবল, কোদাল, মাটির টুকরি জোগাড় করে সাবধানে কালাচিতায় নিয়ে যাওয়া হলো। দুজনে মিলে পুরো কালাচিতাটা সাবধানে ঘুরে ঘুরে একটা ম্যাপ তৈরি করলো। যত্ন করে খোঁজাখুঁজি করে ওরা আরও মজার মজার জায়গা খুঁজে পেল। ছোট ছোট কুঠুরি, কিছু কিছু আবার সুড়ঙ্গ দিয়ে একটার সাথে আরেকটার যোগাযোগ। কোথাও কোথাও মাটি ধসে পড়ে সব বন্ধ হয়ে আছে। সব খুঁড়ে ফেলতে পারলে কত মজার জিনিস যে বের হবে কে জানে। উত্তেজনায় ওরা টকবক করতে থাকে। মাটি খোঁড়াটা কিন্তু সেরকম হয়ে উঠছে না। রাতে দীপুর পক্ষে যাওয়াটা সম্ভব না। আব্বাকে সব খুলে বললে আব্বা হয়তো আপত্তি করবেন না, কিন্তু এটা এখন আব্বাকে বলা সম্ভব না। আর আব্বাকে না বলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন শুধু স্কুল ছুটির পরে যায়। বন্ধুবান্ধব সবাইকে ধোকা দিয়ে কালাচিতায় যাওয়া খুব কঠিন। কোনো কোনো দিন ওরা যেতে পর্যন্ত পারে না। সবার সাথে ফুটবল খেলতে হয়। কয়দিন পরে স্কুল ছুটি হয়ে যাবে, তখন সারাদিন কালাচিতায় থেকে কাজ করতে পারবে, সেই আশাতেই আছে। এর মাঝে হঠাৎ একদিন একটা ব্যাপার হলো। কালাচিতায় কাজ টাজ করে দীপু বাসায় ফিরে এসে দেখে ওর আব্বার এক বন্ধু অপেক্ষা করে বসে আছেন। হাত মুখ ধুয়ে আসার আগেই আব্বা তাকে ধরে নিয়ে গেলেন তার বন্ধুর কাছে। বললেন, জামশেদ, এই হচ্ছে আমার ছেলে দীপু। আর দীপু, এ হচ্ছে তোর জামশেদ চাচা। জামশেদ নামের ভদ্রলোকটির বয়স ওর আব্বার থেকে বেশি হতে পারে। কানের পাশে চুল পেকে গেছে, মোটাসোটা ভদ্রলোক। দীপু অবাক হয়ে দেখল ভদ্রলোকের হাতে তার কালাচিতাটা। ভদ্রলোকের চোখ চকচক করছিল। দীপুকে জিজ্ঞেস করলেন, এটা তুমি কোথায় পেয়েছ? আমার একজন বন্ধু আমাকে দিয়েছে। সেটা কোথায় পেয়েছি? দীপু একটু অস্বস্তি নিয়ে বলল, সেটা আমি বলতে পারবো না। ভদ্রলোকের বুঝতেই যেন খানিকটা সময় লাগলো। খানিকক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে বললেন, তুমি জানো এটা কি জিনিস? চিতাবাঘ। এটার দাম জানো? টাকা দিয়ে এর দাম হয় না। এই এলাকায় মৌর্য সভ্যতার একটা চিহ্ন পাওয়া যাওয়ার কথা। অনেকদিন ধরেই আমরা এটাকে খোঁজাখুঁজি করছি। তোমার এই চিতাবাঘটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের সময় তৈরি একটা ভাস্কর্য। কাজেই এটা যদি এই এলাকায় পাওয়া গিয়ে থাকে, তাহলে বুঝতে হবে
কাছাকাছি এই সভ্যতার চিহ্ন আছে। দীপুর দম বন্ধ হয়ে আসে উত্তেজনায়। তাদের কালাচিতাই তাহলে সেই জায়গা? কিন্তু সে তো কিছুতেই বলবে না জামশেদ সাহেবকে। তারিক খুঁজে বের করেছে জায়গাটা। তারিককে জিজ্ঞেস না করে সে কিছু বলতে পারবে না। ভদ্রলোক খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, এবার বুঝতে পেরেছ কেন এই চিতাবাঘ কোথায় পাওয়া গেছে এটা জানতে চাইছি? দীপু মাথা নাড়ল, তারপর বলল, কিন্তু আমি এখন সেটা বলতে পারবো না। তুমি জায়গাটা চেনো? হ্যাঁ, চিনি। তাহলে চলো আমার সাথে, নিয়ে চলো সেখানে। দীপু ওর আব্বার দিকে তাকালো। আব্বা অন্যদিকে তাকিয়ে আছেন। কাজেই আবার ঘুরে তাকালো জামশেদ সাহেবের দিকে। বলল, চাচা, আপনি কিছু মনে করবেন না, কিন্তু এখন আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারবো না। কেন? ভদ্রলোক এবারে যেন রেগে উঠলেন। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি ওটা কাউকে বলবো না। ওকে জিজ্ঞেস না করে আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারবো না। দীপু বুঝতে পারল ভদ্রলোক রেগে উঠেছেন। এখানে রেগে ওঠার কি আছে সে বুঝতে পারছিল না। জামশেদ সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে খুব ঠান্ডা গলায় বললেন, তোমার বন্ধুর বাসা কোথায়? ওর বাসায় টেলিফোন আছে? না, ওদের টেলিফোন নেই। বাসা অনেক দূরে, ধোপির খালের ওধারে সুতার পাড়ায়। ওর আব্বার নাম কি? কি করেন? আব্বার নামটা ভুলে গেছি। কাঠমিস্ত্রির কাজ করেন। হোয়াট? কাঠমিস্ত্রি? ভদ্রলোক খুব অবাক হয়ে গেলেন। তারপর ওর আব্বার মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললেন, হাসান, তোমার ছেলে কিরকম মানুষের সাথে ঘোরাঘুরি করছে খবর রাখো না? ওর আব্বা বললেন, জামশেদ, আমি পরে এটা নিয়ে তোমার সাথে আলাপ করব। তোমার ওই বন্ধুকে পরে বলে দিলেই হবে, এখন আমার সাথে চলো। দীপু খুব ঠান্ডা গলায় বলল, না। হোয়াট? আপনি আমার উপর রাগ করছেন কেন? আমি তো বলেছি আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা না করে আপনাকে সেখানে নিয়ে যেতে পারবো না। ভদ্রলোক ভীষণ রেগে দীপুর আব্বার দিকে তাকালেন। তারপর ইংরেজিতে বললেন, ছেলেটিকে তুমি ভদ্রতা শেখাওনি মনে হচ্ছে। দীপুর এবারে খুব রাগ হয়ে গেল। বড়দের সাথে ও কখনো অভদ্রতা করে না, কিন্তু তাই বলে সে এবারে চুপ করে থাকল না। আস্তে আস্তে বলল, চাচা, আমি অল্প অল্প ইংরাজি বুঝতে পারি। আমি যদি আপনার সাথে অভদ্রতা করে থাকি তাহলে তার জন্যে মাফ চাইছি। তারপর একটু থেমে যোগ করল, কিন্তু তবুও আমার বন্ধুকে জিজ্ঞেস না করে আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারবো না। ভদ্রলোক রাগে থমথম করতে লাগলেন। আব্বা দীপুকে বললেন, দীপু, তুই যা এখন, হাত মুখ ধুয়ে মানুষ হ। দীপু বেরিয়ে যেতেই আব্বা বললেন, জামশেদ, আমার মনে হয় তুমি ওই কথাটি না বললে ভালো করতে। কোন কথাটি? কার ছেলের সঙ্গে ঘোরাঘুরি করছে খবর রাখি কিনা। কেন? আজে বাজে লোকের বদছেলের সাথে ঘোরাঘুরি করছে আর তুমি? আসতে জামশেদ, আমি চাই না দীপু এসব কথা শুনুক। কেন? তার ভালো লাগবে না। আমি ওকে আমার মনের মতো মানুষ করতে চাই। কোনটা তোমার মনের মতো? বদছেলে পিলের? আসতে জামশেদ, আমার ক্ষমতা ছিল দীপুকে ঢাকায় কিংবা বাইরে খুব ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে মানুষ করার। খুব স্মার্ট হয়ে বড় হতো, তাহলে ইংরেজিতে খাঁটি ব্রিটিশ টান থাকতো। আর 10টা বড় লোকের ছেলের মতো কমিক পড়ে টিভি দেখে মানুষ হতো। হয়তো খুব ভদ্র হতেই পারত, রাস্তার একটা ছেলের সাথে হয়তো বেশ ফ্রেন্ডলি হতে পারত, কিন্তু সব বাইরে থেকে। ভেতরে ভেতরে কোনোদিন ওদের নিজের মানুষ বলে মনে করতো না। ওর ক্লাসের যে ছেলেটা পয়সার অভাবে পড়াশোনা ছেড়ে দিয়ে আইসক্রিম বিক্রি করতে চলে গেছে, ওর জন্য ভেউ ভেউ করে কাঁদতে পারত না। আমি চাই আমার ছেলে খুব সাধারণ একটা ছেলে হোক, কাঠমিস্ত্রির ছেলের সঙ্গে ঘুরে ঘুরে নিজেকে চিনুক, রাস্তায় মার খেয়ে ফিরে আসুক, আরেকদিন পাল্টা মার দিয়ে নিজের শক্তির উপরে বিশ্বাস হোক, দুধ মাখন খেয়ে খেয়ে শোকেসের পুতুল যেন না হয়। জামশেদ সাহেব চুপ করে বসে থাকলেন। অনেকক্ষণ পর আস্তে আস্তে মাথা নেড়ে বললেন, ওসব বড় কথা ছেড়ে দাও হাসান, মা নেই বলে এরকম হয়েছে। কোথায় তুমি? আব্বা হাত নেড়ে বললেন, ওসব ছেড়ে দাও। আমার ছেলেকে আমি ঠিক আমার মনের মতো করে মানুষ করব। যেটা ভালো বোঝে সেটা করবে, তাতে দুনিয়া রসাতলে যাক। জামশেদ সাহেব একটু রেগে উঠলেন।
যদি আমার ছেলে হতো আমি পিটিয়ে সিধে করে দিতাম। কোথায় পেয়েছে চিতাবাঘটা জানতে চেয়েছিলাম, বললই না। অথচ চিন্তা করো কত ইম্পর্ট্যান্ট। আব্বা হেসে বললেন, কালকের দিনটা থেকে যাও। দীপু তার বন্ধুর সাথে কথা বলে যদি দেখাতে চায় দেখিয়ে দেবে। হ্যাঁ, আমি প্লেনের টিকিট ক্যান্সেল করে থেকে গেলাম, আর তোমার ছেলে বলল দেখানো যাবে না। তখন তা বটে। আব্বা একটু হেসে বললেন, তোমরা এত বড় বড় সব আর্কিওলজিস্ট, তোমরা কেন বাচ্চা ছেলেদের উৎপাত করে বেড়াচ্ছ? নিজেরা খুঁজে বের করে ফেলো না। দীপু পাশের ঘর থেকে শুনল জামশেদ সাহেব রেগেমেগে ইংরেজিতে কি বলছেন, আর দীপুর আব্বা হো হো করে হাসছেন। দীপু তারিককে সব খুলে বলেছি। সব শুনে তারিক একটু ঘাবড়ে গেল। ওরা গুপ্তধন বের করে ফেলার আগেই যদি বড় বড় লোকেরা তাদের কালাজিদা নিয়ে নেয়, তাহলে তো খুব দুঃখের কথা হবে। আবার এও সত্যি কথা যে জায়গাটা যদি সত্যিই এত গুরুত্বপূর্ণ, তাহলে তো ওদের জানিয়ে দেওয়াই উচিত। কি করতে হবে বুঝতে না পেরে দুজনেই খুব ছটফট করছিল। সারাদিন ক্লাস করে বিকেলে স্কুল ছুটির পর ক্লাস থেকে বের হতেই ক্লাসের গোটা দশেক ছেলে ওকে ঘিরে দাঁড়ালো। ছেলেদের ভেতর থেকে বাবু একটু গম্ভীর গলায় বলল, তোর সাথে কথা আছে। কি নিয়ে কথা হতে পারে দীপু বুঝে গেল সাথে সাথে। তবু চোখে মুখে একটু কৌতূহল ফুটিয়ে জিজ্ঞেস করল, কি কথা? আমরা সবাই জানতে চাই তুই প্রত্যেক দিন বিকেলে তারিকের সাথে কোথায় যাস। দীপু বুঝতে পারল ধরা পড়ে গেছে। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তারপর বলল, এখন সেটা বলতে পারবো না। কেন পারবি না? আমরা তোর বন্ধু না? বন্ধু হবি না কেন? তাহলে আমাদের বিশ্বাস করিস না? বাজে কথা বলিস না। বিশ্বাস করব না কেন? তাহলে বল, কোথায় যাস তোরা? মঞ্জু চোখ ছোট ছোট করে বলল, আমি তোদের পিছু পিছু গিয়েছিলাম, একদিন দেখেছিও কোন দিকে যাচ্ছিস। দীপু মঞ্জুর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল সত্যি কথাই বলছি। যদি আমাদের না বলিস, তোর সাথে আর কোনো সম্পর্ক নেই, তুই থাক তারিককে নিয়ে। দীপু বলল, ঠিক আছে, তোদের আমি বলবো, কিন্তু তার আগে আমাকে তারিকের সাথে কথা বলে নিতে হবে। ঠিক আছে, বলে নে। ওই যে তারিক আসছে। দেখা গেল তারিক উদ্বিগ্ন মুখে ওদের দিকে এগিয়ে আসছে। বলল, কি হয়েছে রে? দীপু তারিককে ডেকে একপাশে সরিয়ে নিয়ে গেল। কি হয়েছে দীপু? ক্লাসের সবাই জেনে গেছে কালাচিতার কথা। সর্বনাশ! তাহলে ওদের বলে দিতে হবে। এলে ভালোই হবে, তাহলে সবাই মাটি কাটতে সাহায্য করতে পারবে, তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলতে পারবো। আর আমাদের তো ব্যাপারটা জানাতেই হবে, আগে হোক পরে হোক। তারিক চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে বলল, কিন্তু যদি এখনই জানাজানি হয়ে যায়, সবাই তাহলে খ্যাচখ্যাচ শুরু করবে। জানাজানি হবে না। তুই কিভাবে জানিস? সবাইকে তোর মতো কারো পেটে কথা থাকবে না? সেটা তুই আমার উপরে ছেড়ে দে। কারো পেট থেকে যেন কথা বের না হয়, সেটা আমি দেখব। তারিক তবু উসখুস করতে থাকে, কি জন্যে সেটা দীপুর বুঝতে বাকি থাকে না। তারিককে নিশ্চিন্ত করার জন্য বলল, আর শোন, যদি কোনো গুপ্তধন পাওয়া যায়, সেটা তোরই থাকবে। আমি আগে সবাইকে বলে দেব। তারিক একটু লজ্জা পেয়ে বলল, ধ্যাৎ, গুপ্তধন কি আর সত্যি আছে? যদি থাকে, যদি থাকে তাহলে সবাই না হয় ভাগাভাগি করে নেব। ঠিক আছে, তুই অর্ধেকটা নিবি, আমরা বাকি সবাই অর্ধেকটা ভাগ করে নেব। তারিক খুশি হয়ে রাজি হয়ে গেল। একা একা মাটি কাটা আর ওর সহ্য হচ্ছিল না। দীপুর জন্য সবাই দাঁড়িয়েছিল মাঠের পাশে। দীপু এগিয়ে গিয়ে গম্ভীর হয়ে বলল, তোদের আমি সব বলবো। সবাই খুশি হয়ে উঠল। বাবু বলল, বল, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আজ রাত 1টার সময় এখানে আসতে হবে। রাত 1টায়? এখানে? কি জন্যে? শোনার জন্যে। আমি রাত 1টার সময় বলবো। যারা যারা শুনতে চাস রাত 1টার সময় আসিস। যারা যারা রাত 1টার সময় আসবে, তাদের আমরা দলে নিয়ে নেব। রাত 1টার সময় কেন? এখনই বল, এখনই দলে নিয়ে নে। হুম, ব্যাপারটা একেবারে টপ সিক্রেট, শুনলেই বুঝতে পারবি। যারা রাত 1টার সময় কষ্ট করে আসবে, বুঝতে পারবো শুধু তাদেরই খাঁটি ইচ্ছে আছে। তাদের বললে তারাও গোপন রাখবে পুরো ব্যাপারটা, শুধু তাদেরই বলা যাবে।
কিন্তু কোনো কিন্তু না। দীপু মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল, এত গম্ভীর যে দেখে তারিক পর্যন্ত অবাক হয়ে গেল। রাতে খাবার সময় দীপু তার আব্বাকে বলল, আব্বা, আজ রাতে আমাকে একটু বের হতে হবে। কত রাতে? 12:30টার দিকে। আব্বা অবাক হয়ে তাকালেন। এত রাতে কি করবি? দীপু একটু অপ্রস্তুত হয়ে বলল, একটা কাজ ছিল। চুরি করতে যাবি কোথাও? যাও। দীপু একটু ইতস্তত করে বলেই ফেলল, সেই চিতাবাঘের ব্যাপারটা। এখন আমরা আরও কয়েকজনকে দলে নেব, তাই সবাইকে বলেছি রাত 1টায় আসতে। যারা আসতে পারবে, বোঝা যাবে তারা সত্যি সত্যি আমাদের সাথে আসতে চায়। সবাইকে দলে নেব না। আব্বা একটু হেসে বললেন, খামোকা ছেলেগুলোকে তাদের আব্বাদের দিয়ে পিটুনি খাওয়াবি? কেন? বাহ, রাত 1টার সময় ছেলে যদি ঘর থেকে বের হয় তাহলে আব্বারা ছেড়ে দেবে? এমনিতে হয়তো ওরা তোদের সিক্রেট বলে দিত না, কিন্তু কাল সকালে পিটুনি খেয়ে ঠিকই বলে দেবে। দীপু চিন্তিত হয়ে উঠল। সে এই দিকটা ভেবে দেখেনি। সত্যি সত্যি এটা হতে পারে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। দুর্বল গলায় বলল, আব্বা, কি করা যায় তাহলে? আমি কি জানি, তোদের ঝামেলা তোরা মেটাবি। বলো না কি করি। আব্বা খাওয়ায় মন দিলেন। দীপু আব্বাকে চেনে, ওর ব্যাপারে কখনো কিছু বলেন না। নিজের ঝামেলা মেটাতে হয় ওর নিজেকে। তোরা কি কোনো সভ্যতা খুঁজে পেয়েছিস? কয়দিন থেকে যেরকম মাটি মেখে ফিরে আসিস, মনে হয় খোরাখুরি পর্যন্ত শুরু হয়ে গেছে। আর কয়দিন আব্বা, তারপর বলে দেব সবাইকে। এখন জিজ্ঞেস করো না। ঠিক আছে, আমি শুধু বলছিলাম যে এসব জায়গা খোঁড়া কিন্তু খুব কঠিন। যারা এক্সপার্ট তারা যদি না থাকে সব নষ্ট হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, আর বড় কথা যে যদি কোনো রকম মূর্তি টূর্তি পাওয়া যায় তাহলে খুব সাবধান। কেন? একটু চোট লেগে ভেঙে যদি যায় খুব খারাপ হবে সেটা। আর যদি স্মাগলাররা খোঁজ পায় তাহলেই হয়েছে। কেন কেন? এদেশে ওসব জিনিস কেনাবেচা করা যায় না, কিন্তু কোনোভাবে যদি দেশের বাইরে নিতে পারে তাহলে হাজার হাজার টাকায় বিক্রি হয়। তাই স্মাগলাররা সবসময় ছোকছোক করে ঘুরে বেড়ায়। পড়িসনি খবরের কাগজে মিউজিয়াম থেকে মূর্তি চুরি হয় রোজ? দীপু জানতো না এত সব কিছু হতে পারে তাদের কালাচিতায়। ও ঠিক করলো পরের বার জামশেদ চাচা আসা মাত্র তাকে বলে দেবে কালাচিতার কথা। রাত 12:30টার সময় দীপু ঘুম ঘুম চোখে বের হয়। আব্বাকে বলে ঘরের চাবিটা নিয়ে নিল। রাতে ফিরে এসে যেন আব্বাকে ডাকাডাকি করতে না হয় দরজা খুলে দেবার জন্যে। এত রাতে একা একা যেতে ওর ভয় করছিল। কিসের ভয় এটা সে জানে। ও খুব ভালো করে জানে ভূত বলে কিছু নেই। আর শহরের উপর তো বাঘভাল্লুক আসতে পারে না, তাহলে ওর ভয়টা কিসের? নিজেকে সাহস দিয়ে ও রাস্তার একপাশ দিয়ে গুটি গুটি হেঁটে চলল। স্কুলের মাঠটা নির্জন। গেট বন্ধ বলে ওকে দেয়াল টপকে ঢুকতে হলো। যেখানে এসে ওদের দেখা করার কথা সেখানে গিয়ে দেখতে পেল একটু ছায়া জমাট বেঁধে আছে। সিগারেটের আগুন জ্বলছে নিভছে দেখে বুঝতে পারল ওটি তারিক। দীপুর বুকে তখন সাহস ফিরে এলো। তারিক চুপচাপ পা ঝুলিয়ে বসে আছে দেয়ালে। দীপুকে দেখে বলল, একা একা বসে বিরক্ত হয়ে গেলাম। এতক্ষণে আসলেন লাট সাহেব? 1টার সময় না আসার কথা? এখনো তো 1টা বাজেনি। তুই কখন এসেছিস? 12টা থেকে বসে আছি। এত আগে এসেছিস? সেকেন্ড শো সিনেমা দেখে এলাম। এত রাতে আর বাসায় গিয়ে কি করব? কি সিনেমা দেখলি? অবুঝ হৃদয়। কি একটা বই! আহা, লাস্ট সিনে চোখে একেবারে পানি এসে যায়। কেউ আসবে বলে তোর মনে হয়? তারিক ঠোঁট উল্টিয়ে বলল, কে জানে, না এলে নাই। ঠিক এই সময়ে দেখা গেল গুটি গুটি কে যেন আসছে। কাছে আসতে বোঝা গেল বাবু। একটু কাঁপছে শীতে। আস্তে আস্তে বলল, তোরা আছিস তাহলে? আমি ভাবলাম গোলপট্টি মেরেছিস নাকি কে জানে। গোলপট্টি মারব কেন? আসতে অসুবিধা হয়েছে নাকি? হয়নি আবার। আম্মাকে বলেছি খালা যেতে বলেছি। রাতে না এলে বুঝবেন খালা আটকে রেখেছে। খালার বাসায় গিয়ে বলেছি রাতে ফিরে যেতেই হবে। এখন ধরা না পড়লে হয়।
ধরা পড়লে আর কি, মার খাবি আর কি একটু। এই সময় দেখা গেল আরও দুজন গুটি গুটি এগিয়ে আসছে। কাছে আসতেই দেখা গেল দিনু আর মঞ্জু। এই তো বাবু এসেছে, অসুবিধে হয়নি? না, আমি আম্মাকে বলেছি দিনুর বাসায় থাকব, দিনু বলেছে আমার বাসায় থাকবে, অঙ্ক করব রাতে। গুড, এই তো বুদ্ধি। ঠিক এই সময় শিয়ালের ডাক শোনা গেল। 1 সেকেন্ডের জন্যে ভয় পেয়ে গিয়েছিল সবাই, তারপরে বুঝতে পারল ওটা মিঠু। এত সুন্দর শিয়ালের ডাক দিতে পারে যে আসল শিয়াল লজ্জা পেয়ে যাবে। ক্লাসে যখনই কিছু দেখাতে হয়, ওদের ক্লাস থেকে মিঠু শিয়ালের ডাক দিয়ে শোনায়। ছোট ক্লাসের ছেলেরা ওকে দেখলে চেঁচিয়ে গান গায়, শিয়াল শিয়াল এটা কি খেয়াল। মিঠু আসার পর সবার ভেতর একটা ফুর্তির ভাব এসে গেল। ধরা পড়লে কি বলা হবে সেটা তৈরি করে নেওয়া হলো। মিঠুর বুদ্ধি, বলা হবে যাত্রা দেখতে গিয়েছিলাম। বাবু বলল, কি ভেবেছিস যাত্রা দেখতে গিয়েছি বললে আব্বা কোলে নিয়ে আদর করবেন? না, তা অবশ্যই ঠিক, দীপু বলল। তবু সত্যি কথাটা না বললেই আর কি, পরে যখন সব জানাজানি হবে তখন বললেই হবে। সত্যি কথাটি কি বল এবার। দাঁড়া দেখি আর কেউ আসে নাকি। শেষ পর্যন্ত প্রায় 10 জনের মতো এসে গেল। দীপু এতটা আশা করেনি। সবাই গোল হয়ে বসল মাঠে। দীপু তারিককে খোঁচা দিয়ে বলল, তারিক বল তোর কালাচিতার ঘটনা। তারিক বলল, আমি কি বলবো, তুই বল। দীপু ওদের বলতে থাকে গোড়া থেকে, কিভাবে কালাচিতা আবিষ্কার করলো তারিক, তারপর দুজনে কিভাবে ঘোরা শুরু করলো, আর কী সব আশ্চর্য জিনিস খুঁজে পেল, কীরকম রহস্যময় দালান মাটিতে বুঝে আছে, কিভাবে একটার সাথে আরেকটার ভেতরে যোগাযোগ, কত কি যে আছে সেখানে, সেটা কে জানে। শেষে বলল, জামশেদ চাচা কীরকম পাগলের মতো হয়ে গেছেন জায়গাটা দেখার জন্যে। গুপ্তধন যদি ঘুরে ওরা নাও পায়, জায়গাটা দেখার জন্যেই ওরা বিখ্যাত হয়ে যাবে রাতারাতি। সব শুনে ওদের দম বন্ধ হয়ে গেল উত্তেজনায়। সত্যি বলছিস তোরা? সত্যি, খোদার কসম। ঘর, সুড়ঙ্গ আর মূর্তি। মানুষের খুলি? খুলি না হার, মানুষের না অন্য কিছুর কে জানে। তোর কি মনে হয় আছে গুপ্তধন? কে জানে সেটা, চল দেখে আসি। মিঠুর সবসময়ই সব কিছুতেই বাড়াবাড়ি, তাই ও যখন রাত 1টার সময় কালাচিতা যেতে চাইল, দীপু বেশি অবাক হলো না। কিন্তু যখন দেখল সবাই সাথে সাথে রাজি হয়ে গেল, তখন ও ভারী অবাক হয়ে গেল। এখন যাবি কালাচিতায়? হ্যাঁ, অসুবিধা কি? বাবু বলল, বাসা থেকে যখন পালিয়েছি একটু সকাল ফিরে গেলে কি আর কম মার খাবো, তাই বলে এখন। ইতস্তত করে বলল, রাত 1টা-2টার সময়? রাতই তো ভালো, কেউ থাকবে না। তারিক একটা বড় হাই তুলে বলল, আমার বাবা ঘুম পাচ্ছে, আমি যেতে পারবো না। যাবি না মানে? আমরা রাত 1টার সময় কষ্ট করে এসেছি আর তুই ঘুমাবি মানে? দীপু বুঝতে পারল এত উৎসাহ নষ্ট করা উচিত না। কাজেই তারিককে ঠেলে ঠুলে রাজি করিয়ে ওদের রওনা দিতে হলো কালাচিতার দিকে। রাতের বেলা গ্রামের রাস্তা ভারী অদ্ভুত। চারিদিকে গাঢ় অন্ধকার, তার মাঝে উঁচু সড়ক এঁকে বেঁকে গেছে ধান ক্ষেতের মাঝ দিয়ে। সড়কে 1 হাঁটু নরম ধুলা, দুপাশে নাম না জানা কত বড় বড় গাছ বাতাসে শিরশির করছে। আকাশে ছোট একটা চাঁদ আর হাজার হাজার তারা মিটমিট করছে। বহু দূরে গ্রামগুলো অন্ধকারে মিশে আছে। চারদিক এত নির্জন, এত নীরব যে একটু একটু ভয় লেগে যায়। কালাচিতা বেশ দূরে, কিন্তু হেঁটে ওদের খুব বেশি সময় লাগলো না। পথে খুব বেশি লোকজনের সাথে দেখা হয়নি। যাদের সাথে দেখা হয়েছে সবাইকে বলেছে যাত্রা দেখতে যাচ্ছে। কেউ অবিশ্বাস করেনি। সত্যি নাকি খুব ভালো যাত্রা হচ্ছে এবারে। কালাচিতা পৌঁছানোর আগে দীপু মোমবাতিটি জ্বালাতে নিষেধ করেছিল। অনেক দূর থেকে আলো দেখা যায়। ওরা সবাই মিলে অন্ধকারে হাতড়ে হাতড়ে এসেছে। তারিকের ভীষণ সাপের ভয়। শীতকালে সাপ বের হয় না শোনার পরও বা হাতে শক্ত করে তাবিজটা ধরে রাখল। কালাচিতায় ঘুরঘুরে অন্ধকার, চারদিক এত নির্জন যে কেউ কথা বলে সেটা ভাঙবে সাহস পাচ্ছিল না। কেন জানি ফিসফিস করে কথা বলছিল সবাই। একটু একটু বাতাস,
তারিক সাবধানে মোমবাতি জ্বালাতে যাচ্ছিল। হঠাৎ দীপু খপ করে তারিকের হাত ধরে ফিসফিস করে বলল, সাবধান। কি? চুপ, একেবারে চুপ সবাই, একটা কথাও না। সবাই চমকে উঠে কাছাকাছি সরে আসে। অন্ধকারে নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ভয় পাওয়া গলায় দীপু বলল, ওই দিকে তাকিয়ে দেখ। সবাই তাকিয়ে দেখল, কালাচিতার ইটের ফাঁক দিয়ে খুব সরু একটা আলোর ফলা বেরিয়ে আসছে। ভেতরে কে যেন আছে। সবাই ভয়ে কুঁকড়ে গেল। বাবু কাঁপা কাঁপা গলায় বলল, চল ফিরে যাই। রতন প্রায় কেঁদে দিয়ে ভাঙা গলায় কি বলল কেউ বুঝতে পারল না। তারিক ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, চুপ, একটা কথাও না। তারপর আস্তে আস্তে বলল, আমার গুপ্তধন চুরি করতে এসেছে কেউ, হারামজাদার মাথা গুঁড়ো করে ফেলবো না। তারপরেই পকেট থেকে চাকু বের করে সে খুলে ফেলল। মাথা গরম করিস না তারিক, কতজন আছে তুই কেমন করে জানিস? আমি দেখে আসি। না না না, বাবু প্রায় কেঁদে দিল। প্যাচ প্যাচ করিস না। তারিক সত্যি সত্যি রওনা দেয়। দাঁড়া তারিক। দীপু ওকে থামানোর চেষ্টা করল। হঠাৎ করে কিছু করিস না। আজকেই আব্বা বলছিলেন এসব ব্যাপারে চুরি করার জন্যে অনেক বড় বড় দল থাকে, মানুষ টানুষ খুন করে ফেলে এরা। তারিক ভয় পাবার ছেলে নয়। বলল, আমি খুব সাবধানে যাব, দেখে আসি ব্যাপারটা কি। তোরা এখানে দাঁড়া, আমি যাব আর আসব। সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। তারিক অন্ধকারে মিশে গেল ওদের সামনে। অপেক্ষা করা খুব খারাপ ব্যাপার। ওরা প্রায় অধৈর্য হয়ে উঠেছিল। ঠিক সেই সময়ে হঠাৎ প্রচণ্ড চিৎকার আর হুটোপুটি শুনতে পেল। 1 সেকেন্ডের জন্যে একটা টর্চ লাইট জ্বলে উঠে নিভে গেল। আর তারা সবাই দেখতে পেল কালো মতো একটা লোক তারিককে জাপটে ধরে ফেলেছে। উঠে দৌড় মারার প্রবল ইচ্ছেটাকে জোর করে চেপে রেখে দীপু সবাইকে নিয়ে ঘাপটি মেরে বসে রইল। বুক ধকধক করে এত জোরে শব্দ করতে লাগলো যে মনে হলো শব্দ শুনে বুঝি ওদেরও ধরতে লোকজন চলে আসবে। মিনিট কয়েক লাগলো ওদের ঠান্ডা হতে। দীপু ফিসফিস করে বলল, খুব সাবধানে একজন একজন করে জঙ্গলের ভেতর ঢুকে পড়, খবরদার একটুও শব্দ করবি না। সবাই মিলে জঙ্গলের অনেক ভেতরে গিয়ে একত্র হতে বেশিক্ষণ লাগলো না। ভয়ে সবার মুখ শুকিয়ে গেছে। নান্টু ফ্যাস ফ্যাস করে কাঁদতে শুরু করলো অভ্যাস মতো। বাবু ভাঙা গলায় বলল, তারিককে মেরে ফেলেনি তো? ভয়টা তীব্র হচ্ছিল, কিন্তু দূর করে দিল জোর করে। বলল, আরে ধ্যাত, তুই না বললি এরা মানুষ খুন করে ফেলে, তাই বলে তারিককে কেন মারতে যাবে? তাহলে ওরকম শব্দ হলো কেন? নিশ্চয়ই চাকুটাকু মেরেছি। ধর, হঠাৎ করে ধরেছে তাই চমকে উঠে ওরকম চিৎকার করেছি। বলেছে তোকে। কি ঝামেলায় পড়লাম, তোর সাথে আসাই উচিত হয়নি। রাগে দীপুর মেজাজ খারাপ হয়ে গেল। আস্তে আস্তে খুব ঠান্ডা গলায় বলল, কার কার মনে হচ্ছে আমার সাথে আসা উচিত হয়নি? সবাই চুপ করে রইল। নান্টু শুধু গজগজ করে কি জানি বলল, কেউ বুঝতে পারল না। তারিক কি বিপদে পড়েছে কিছু জানি না, বেঁচে আছে না মেরে ফেলেছে সেটা পর্যন্ত জানি না। আর তুই তোর নিজের কথা ভাবছিস, লজ্জা করে না? ঠিক আছে। দীপু ঠান্ডা গলায় নান্টুকে বলল, তারিককে কিভাবে ছুটিয়ে আনবো সেটা আমরা ঠিক করব। তুই বাসায় চলে যা, গিয়ে তোর আম্মার সাথে লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখ গিয়ে যা। নান্টু লজ্জায় লাল হয়ে বলল, আমি কি তাই বললাম নাকি? আমি বলছিলাম। দীপু বাধা দিয়ে বলল, ওসব আমি বুঝি না। তারিককে ছুটিয়ে আনার জন্যে এখানে থাকবি না বাসায় যাবি? এখানে থাকব। গুড। দীপু খানিকক্ষণ ভ্রু কুঁচকে বলল, কি হচ্ছে না হচ্ছে জানার আগে আমরা কিছুই করতে পারবো না। জানবি কেমন করে? কারো যাওয়া দরকার। তোরা তো চিনিস না জায়গাটা, আমি ভালো করে চিনি, আমিই যাই। না না না, সবাই একসাথে বাধা দিল। মিঠু বলল, তারিক তো তাই করতে গিয়ে বিপদে পড়ল, কিন্তু কিছুই যদি না জানি তাহলে করব কি? বোঝাই যাচ্ছে কেউ এসেছে মূর্তি চুরি করতে। কতজন এসেছে তুই কেমন করে জানিস? সাজ্জাদ বলল, পুলিশকে গিয়ে খবর দিলেই হয়। কি বলবি তুই পুলিশকে?
দীপু বলল, সেটা জানার জন্যই তো যাওয়া দরকার। কারা আছে, কতজন আছে না জানলে পুলিশকে কি বলবি? বাবু মাথা নেড়ে বলল, কি দরকার? তারিক বিপদে পড়েছে, এখন তাকে বাঁচানোর জন্য আরেকজন বিপদে পড়ার কোনো মানে নেই। তার মানে তারিককে বাঁচানোর চেষ্টা করব না? আর বিপদে পড়ব সেটা কে বলল? তারিক জানতো না বাইরে কেউ আছে, তাই সোজা হেঁটে গিয়েছিল। আমি সাবধানে যাব। কিন্তু এর মাঝে আর কোনো কিন্তু নেই। দীপু গম্ভীর হয়ে আব্বার মুখে অনেকবার শোনা কথাটা বলল, যেটা করা দরকার সেটা করে ফেলতে হয়। আমি যাচ্ছি, ধরা পড়ব না, ভয় পাস না। খোদা না করুক যদি ধরা পড়ে যাই, দুজন কিংবা সবাই চলে গিয়ে পুলিশকে খবর দিবি। আর যদি ধরা না পড়ি, ফিরে এসে একটা কিছু করা যাবে। দীপু তার সাদা শার্টটা পাল্টে নান্টুর গায়ের সবুজ রঙের শার্টটা পরে নিল, তাহলে দূর থেকে দেখা যাবে না। রওনা দেবার আগে বলল, আমার আসতে একটু দেরি হতে পারে, কেউ ভয় পাস নে। সাজ্জাদ বলল, দাঁড়া একটু। দীপু দাঁড়ালো। সাজ্জাদ 3 বার কুলহু আল্লাহু পরে বুকে ফু দিয়ে দিল। যা, কোনো ভয় নেই। বরাবরই সাজ্জাদ ধার্মিক ছেলে। দীপু একটু হাসল খুশি হয়ে, তারপর রওনা দিল। জঙ্গলের অনেক ভেতরে ঢুকে গিয়েছিল। হাতড়ে হাতড়ে কালাচিতার কাছে আসতেই ওর অনেক সময় লেগে গেল। ওর তারিখের মতো সাপ নিয়ে বাড়াবাড়ি ভয় নেই, তবুও জেনে শুনে একটা সাপের ঘাড়ে পা দিতে চায় না। শীতকালে সাপ নাকি বের হয় না। দীপু সেটা জানে, কিন্তু কথা হলো, সাপেরা জানে তো যে শীতকালে বের হতে হয় না। অন্ধকারে থেকে থেকে চোখ এখন সয়ে গেছে। কালাচিতার কাছাকাছি এসেও জায়গাটা ভালো করে দেখার চেষ্টা করলো। ডান পাশ দিয়ে গেলে একটা ঢালো মতো জায়গা পাওয়া যায়, কাটা গাছ আর জঙ্গলে ভরা। তবে সেটা কালাচিতার খুব কাছে। তারিকার সে ঠিক করেছিল কিছু ইট সরিয়ে এদিকে একটা দরজা তৈরি করবে। ওখানে হাজির হতে পারলে ভেতরে কি হচ্ছে শোনা যেতে পারে। দীপু কিভাবে যাবে ঠিক করে নিল। সোজা সামনের ঝোপটার দিকে গিয়ে ডান দিকে বেঁকে যাবে। বাইরে কেউ পাহারা দিচ্ছে নিশ্চয়ই, কিন্তু দীপু খুঁজে পেল না। দীপুর প্রায় হার্ট ফেল করার মতো অবস্থা হলো যখন সে আবিষ্কার করলো যে সে যে ঝোপটার দিকে এগিয়ে যাচ্ছে সেটি একটি মানুষ। মাটিতে পা ছড়িয়ে বসে আছে, ঘাড়ে বন্দুক না লাঠি সে বুঝতে পারল না। একটুও শব্দ না করে ও আস্তে আস্তে পিছিয়ে আসতে থাকে। ভাগ্যিস ঠিক তখনই লোকটা একটি সিগারেট ধরিয়ে গুনগুন করে গান গাইতে থাকে। ম্যাচ জ্বলতেই ও লোকটিকে দেখতে পেল, কালো এবং শুকনো। ঘাড়ে যে জিনিসটি, সেটি বন্দুক, তাও স্পষ্ট দেখতে পেল। পিছিয়ে এসে সে অন্যদিকে দিয়ে ঢালটার দিকে হাজির হলো। কান লাগিয়েও সে কিছু শুনতে পেল না। একটু টুকটাক শব্দ হচ্ছে, কিন্তু কিসের জন্যে? হঠাৎ ভেতরে কে কথা বলে উঠল, বল, আর কে আছে তোর সঙ্গে? দীপু তারিকের গলার স্বর শুনতে পেল, আর কেউ নাই। তোর সাথে যে আরেকটা ছেলে থাকে, ও কোথায়? দীপু বুঝতে পারল তার কথা বলছি। অনেকক্ষণ কোনো কথা শোনা গেল না। তারপর ভারী গলার একজন কি বলে উঠল, কথা শুনে মনে হয় বিদেশি। দীপু বেশি অবাক হলো না। বিদেশিরা নাকি এসব চুরি করে বেড়াচ্ছে? ব্রিটিশ মিউজিয়ামের সব জিনিস নাকি চুরি করা? দীপু কান পেতে কতজন লোক কি করছে শোনার চেষ্টা করল। কমপক্ষে 4 জন লোক আছে ভেতরে। ওরা আর বেশিক্ষণ থাকবে না। কি একটা খুঁড়ে বের করেছে, ওটা করা মাত্রই প্যাকেট করে পালাবে। দীপু তারিকের সঙ্গে থাকতে পারে, তাই সন্দেহ করে এই তাড়াহুড়া। দীপু বুঝতে পারল তাড়াতাড়ি ওদের কিছু করতে হবে ওরা পালানোর আগে। তারিক ভালো আছে, কিছু হয়নি, এটা চিন্তা করেই তার বুকের বোঝাটা চলে গেছে। যত সাবধানে দীপু এসেছিল তার থেকে অনেক বেশি সাবধানে দীপু ফিরে এলো। সবাই ওর জন্য অস্থির হয়ে বসেছিল। দেরি দেখে অনেকে সন্দেহ করছিল হয়তো ও ধরা পড়ে গেছে। ফিরে আসতে দেখে ওদের খুশির সীমা থাকল না। তারিকের কিছু হয়নি শুনে উৎসাহ 10 গুণ বেড়ে গেছে সবার। দীপু খুব তাড়াতাড়ি অল্প কথায় সব বুঝিয়ে দিল। ওরা বেশিক্ষণ থাকবে না, যাই করতে হয় খুব তাড়াতাড়ি করতে হবে।
একবার চলে গেলে আর ধরা যাবে না। সাজ্জাদ বলল, কাউকে গিয়ে থানায় খবর দিয়ে আসতে হবে। হ্যাঁ, কিন্তু থানা কত দূর জানিস? গিয়ে ফিরে আসতে আসতে ওরা সবাই হাওয়া হয়ে যাবে। তাহলে? দীপু সবার মুখের দিকে তাকিয়ে বলল, একটা খুব ভালো উপায় আছে। কি? বাইরে যে লোকটা পাহারা দিচ্ছে ওকে ধরে ওর বন্দুকটা কেড়ে নিই, তাহলে সবাইকে ভেতরে আটকে রাখা যাবে। কালাচিতা থেকে বের হওয়ার রাস্তা মোটে একটা, ওখানে বন্দুক হাতে নিয়ে বসে থাকলে কেউ বের হতে পারবে না। দীপুর কথা শুনে কারো কারো হাত পা ঠান্ডা হয়ে গেল। বাবু দুর্বল গলায় বলল, যদি গুলি করে দেয়? ওকে গুলি করার সুযোগ কে দেবে? আমরা পেছন থেকে একসাথে ওর ওপর ঝাঁপিয়ে পড়ব। প্রথমেই বন্দুকটা কেড়ে নিতে হবে, তারপর ওকে বেঁধে ফেলতে কতক্ষণ। যদি দেখে ফেলে, সেটুকু রিস্ক তো নিতেই হবে। চেষ্টা করা হবে যেন না দেখে। সবাই খুব আস্তে আস্তে লোকটার কাছাকাছি চলে যাবে। তারপর যেই মিঠু শিয়ালের ডাক দেবে, তখনই মনে মনে 1 2 3 গুণে একসাথে লাফ দিতে হবে। ঠিক, মিঠুর বুদ্ধিটা খুব পছন্দ হয়ে যায়। আমি সামনের দিকে থাকব। শিয়ালের ডাক শুনেই লোকটা একটু চমকে উঠে আমার দিকে তাকাবে, আর অমনি সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বি। হ্যাঁ, দীপু আরও ছোটোখাটো ব্যাপার ঠিক করে নেয়। বন্দুকটা খুব সাবধানে, নলটা সবসময় উপরের দিকে রাখতে হবে, যেন গুলি বেরিয়ে গেলেও কারো ক্ষতি না হয়। আর সবচেয়ে যেটা জরুরি, সেটা হচ্ছে মিঠুর শিয়ালের ডাকের পর মনে মনে 1 2 3 গুণে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। সবাইকে। কারো যদি ভয় থাকে আগেই বলে দিই। আছে কারো? না? গুড। কেউ যদি ঠিক সেই সময়ে ঝাঁপিয়ে না পড়িস, তাহলে কিন্তু কি হবে কিছু বলা যায় না। যদি মনে কর কাউকে দেখে ফেলল, তাহলে তুই পাথরের মতো চুপ করে শুয়ে থাকবি, মুখ ঘুরিয়ে অন্যদিকে না নেওয়া পর্যন্ত নড়বি না। আর যদি লোকটা একেবারে ভালো করে দেখে ফেলে, তাহলে ভালো মানুষের মতো দাঁড়িয়ে জিজ্ঞেস করবি ও তারিখকে দেখেছে কি না। এই সব। অন্যেরা ঠিকই ঝাঁপিয়ে পড়বে। সবাই মাথা নাড়ল। বুদ্ধিটা খারাপ না। লোকটাকে বাঁধার জন্যে দড়ি নেই, তাই শার্টগুলো খুলে পাকিয়ে দড়ির মতো করে নেওয়া হলো। শীতের রাত, কিন্তু উত্তেজনায় কেউ শীতটুকু টের পাচ্ছে না। রওনা দেবার আগে সাজ্জাদ সবার বুকে কুলহু আল্লাহ পরে ফু দিয়ে দিল। জঙ্গল থেকে ওরা সাবধানে বের হয়ে এলো। মিঠু চলে গেল লোকটার সামনের দিকে, অন্যেরা পেছনে। তারপর খুব আস্তে আস্তে লোকটাকে ঘিরে ওরা এগিয়ে আসতে থাকে। দীপুর শুধু ভয় হচ্ছিল মিঠু না আবার বেশি আগে শিয়ালের ডাক দিয়ে দেয়। ওকে অবশ্যই বলে দেওয়া হয়েছে একটু পরে হলেও ক্ষতি নেই, আগে যেন না দেয়। সবাই লোকটার হাত দুয়েকের ভেতরে পৌঁছে যাওয়ার পর থামল। দীপু মাথা তুলে দেখল সবাই এসে গেছে। গুড়ি মেরে বসে অপেক্ষা করছে শিয়ালের ডাকের জন্য। উত্তেজনায় বুক ধকধক করছে এক একজনের। কখন দূরে শিয়ালের ডাক শুনবে। ঠিক তখনই ওরা শুনল কোথায় জানি শিয়াল ডেকে উঠল। মিঠু তার জীবনের সবচেয়ে ভালো ডাকটি দিল এবার। ওরা মনে মনে গুনল 1 2 3। তারপর একসাথে গুলির মতো ঝাঁপিয়ে পড়ল 9টি ছেলে। যত কঠিন হবে ভেবেছিল তার থেকে অনেক সহজ হলো ব্যাপারটা। টান মেরে লোকটাকে মাটিতে ফেলে দিল সবাই। হ্যাচকার টানে বন্দুকটা কেড়ে নিল দীপু। মিঠু চিৎকার করে বলল, খবরদার, একটু নড়লেই জবাই করে ফেলব। লোকটি এত ভয় পেয়ে গিয়েছিল যে বলার নয়। এত জোরে চিৎকার করে উঠেছিল যে দীপুর মনে হলো হয়তো মরেই যাবে। দীপু বন্দুকটা হাতে নিয়ে বলল, সাবধান, ওকে ভালো করে বেঁধে ফেল, আমি যাচ্ছি। দীপু ছুটে গেল কালাচিতার গর্তের মুখে। ভেতরে কে কি করছে বোঝা যাচ্ছে না, কিন্তু চিৎকার শুনে নিশ্চয়ই কেউ না কেউ বের হয়ে আসবে, তাহলেই বিপদ হয়ে যাবে। দীপু সেজন্যই তাড়াতাড়ি চলে এসেছে এখানে। গর্তের মুখে দাঁড়িয়ে চিৎকার করে বলল, হ্যান্ডস আপ সবারই, বের হতে চেষ্টা করলে গুলি করে খুলি ফুটো করে দেব। ভেতর থেকে তারিকের আনন্দধ্বনি শোনা গেল, সাবাস দীপুকা বাচ্চা, জিন্দাবাদ। ঘাবড়াস না তারিক, তোকে এখনই ছুটিয়ে আনব।
পাহারাদারকে বেঁধে ফেলেছি লাটুর মতো। ওদের দুনলা বন্দুকটা এখন আমার কাছে, কেউ বের হতে চাইলেই গুলি। দীপু খুব ভুল বলেনি। লোকটাকে সবাই বেঁধে ফেলেছে তক্তার মতো, ধরাধরি করে নিয়ে আসছিল সবাই, কিন্তু ক্রমাগত শাসিয়ে যাচ্ছে। যদি একটু নড়ার চেষ্টা করে তাহলেই নাকি জবাই করে ফেলবে। কি দিয়ে কে জানে। দীপু চিৎকার করে বলল, নিয়ে আয় বান্দাকে এখানে, ভেতরে ফেলে দিই, সবাই এক জায়গায় থাকুক। সবাই আনন্দের চিৎকার করে উঠল। কালাচিতার ভেতরে লোকটাকে এভাবে ফেলা খুব সহজ হবে না, কিন্তু সব দিক দিয়ে নিরাপদ। বাঁধন খুলে ফেললেও বের হতে পারবে না। দীপু চিৎকার করে বলল, গর্তের মুখ থেকে সরে আয় তারিক, ভেতরে লাট্টু ফেলবো। ঠিক হ্যাঁ, ছোড় দে লাট্টুকো। বেশি খুশি হলে তারিক বরাবরই উর্দুতে কথা বলে। ওরা সবাই ধরাধরি করে লোকটাকে গর্তের মুখে এনে ছেড়ে দিল। কিভাবে পড়বে সে নিয়ে মাথা ঘামালো না। এমন উঁচু থেকে নয়, একটু ব্যথা পেতে পারে, হাত পা ভাঙবে না। এবারে মইটা বের করে আনবো, তাহলেই সব শেষ। দীপু হাসি মুখে মইটা টেনে ধরতেই নিচে থেকে বিদেশিটা ইংরেজিতে কি যেন বলে চেঁচিয়ে উঠল। সাথে সাথে ক্লিক করে একটা শব্দ হলো, আর তারিকের ভয় পাওয়া চিৎকার শোনা গেল। দীপু ভয় পেয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তারিক? পিস্তল, কাছে আসিস না খবরদার, গুলি করে দেবে। দীপু টের পেল ভয় তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা কি একটা যেন বয়ে গেল। এটা সে চিন্তা করেনি। ভয় ওর সব চিন্তা গোলমাল হয়ে যাচ্ছিল। জোর করে নিজেকে শান্ত রাখল। এখন মাথা ঠান্ডা না রাখলে বিপদ হয়ে যাবে। ওদের পক্ষে ব্যাপারটা সামলানো কঠিন হয়ে যাচ্ছে। বড় মানুষ দরকার, থানায় খবর দিতে হবে। ফিসফিস করে বলল, বিলু, থানার লোকজন যদি আমার কথা না শোনে? ফিসফিস করে বলল, বিলু, এক দৌড়ে তুই থানায় যা, সর্বনাশ হয়ে যাবে এছাড়া। বিলু মাথা নেড়ে বলল, থানার লোকজন যদি আমার কথা না শোনে? শুনবে না মানে? শুনতে হবে। না হয় আমার আব্বাকে ডেকে নিয়ে আসিস। আচ্ছা। দীপুর আব্বাকে ওদের ক্লাসের সবাই চেনে। অনেকের সাথে খুব ভালো খাতির পর্যন্ত আছে। ৩-৪ বার ওর আব্বার সাথে ওরা মাছ ধরতে গিয়েছিল মংলা বিলে। আর কে যাবে বিলুর সাথে? আরও কারো যেতে হবে না, দেরি হয়ে যাবে তাহলে। ঘাবড়াস না তোরা, আমি যাব আর আসব বলে বিলু চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। সত্যি সত্যি বিলুর সাথে আর কেউ গেলে দেরি হয়ে যেত। এত দৌড়তে পারে যে বিশ্বাস করা যায় না। গত স্বাধীনতা দিবসে 20 মাইল ম্যারাথন দৌড়ে বিলু নাম দিয়েছিল কাউকে না বলে। স্টেডিয়ামে যখন ওরা দেখল ঘেমে টেমে লাল হয়ে খালি পায়ে 20 মাইল দৌড়ে হাজির হয়ে গেছে বিলু, ওরা এত অবাক হয়েছিল যে সে বলার নয়। এসেছিল অবশ্যই সবার শেষে, কিন্তু 20 মাইল হয়তো আর ঠাট্টা নয়। ডেপুটি কমিশনার নিজে তাকে একটা গোল্ড মেডেল দিলেন। নিচে খুব উত্তেজিত কথাবার্তা শোনা যাচ্ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও ওরা কিছু বুঝতে পারছিল না। তারিকও কিছু বলছে না। কি হচ্ছে না হচ্ছে কে জানে। দীপুর গলা শুকিয়ে যাচ্ছিল ভয়ে। নিচের হইচই হঠাৎ থেমে গেল। পরিষ্কার বাংলায় একজন কথা বলে উঠল, উপরে যারা আছো শোনো, এই সাহেব খুব ক্ষেপে গেছে। 10 পর্যন্ত গোনার আগে বন্দুকটা নিচে ফেলে দাও, নইলে তোমাদের এই বন্ধুটিকে গুলি করে মেরে ফেলা হবে। মুহূর্তে সবার হাত পা ঠান্ডা হয়ে গেল। দীপু কিছু চিন্তা করতে পারছিল না। সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। শুধু মনে হচ্ছিল ওর জন্যই বুঝি তারিক মারা পড়তে যাচ্ছে। নিজেকে নিজে বোঝালো, মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখো। নিচে থেকে সাহেবের ভার গলা শুনে ওপরের সবাই চমকে উঠল। 1, বাবু ভাঙা গলায় বলল, দীপু, বন্দুকটা ফেলে দে তাড়াতাড়ি। 2, তাড়াতাড়ি ফেল দীপু। বাবু এবারে একেবারে কেঁদে দিল। দীপু তাড়াতাড়ি চিন্তা করার চেষ্টা করল। বন্দুকটা ফেলে দিলেই ওদের সব ক্ষমতা শেষ হয়ে যাবে, কিন্তু 10 পর্যন্ত গোনার আগে বন্দুকটা ফেলে দিতেই হবে। হয়তো তারিককে মারবে না, শুধু ভয় দেখাচ্ছে, কিন্তু জানের ঝুঁকি কখনো নেওয়া যাবে না। তবু একটা চেষ্টা করতে ক্ষতি কি। 3, দীপু গলা পরিষ্কার করে বলল, শোনো,
তোমরা আসলে আমাদের ভয় দেখাচ্ছ। তারিককে মারলে পালাতে পারবে কোনোদিন এখান থেকে? পুলিশ এসে ক্যাক করে ধরবে, তারপর একেবারে ফাঁসি। সাহেবটি ইংরেজিতে কি বলল বোধ করি জানতে চাইল দীপু কি বলছে। সাথের লোকটি ইংরেজিতে অনুবাদ করে দিতেই সাহেবটি আবার রেগেমেগে কি যেন বলল। লোকটি তখন বাংলায় বলল, সাহেব জিজ্ঞেস করছে তোমরা কি দেখতে চাও? খামোকা ভয় দেখাচ্ছে না সত্যি বলছে? দীপু তাড়াতাড়ি বলল, না। তাহলে বন্দুকটা ফেলে দাও। ফেলছি, তার আগে আমাদের কথা শোনো। কোনো কথা শুনবো না, বন্দুকটা ফেলো। শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে। দীপু চিৎকার করে বলল, শুনতে হবে, এছাড়া বন্দুক ফেলবো না। নিচে থেকে লোকটি বলল, কি বলবে? তোমরা জানো তোমরা আটকা পড়ে গেছো। তোমরা এও জানো যে তোমাদের বের হবার আর কোনো রাস্তা নেই। তারিখকে যদি মেরে ফেলো আমরা কোনোদিন তোমাদের ছাড়ব না। পুলিশ ডেকে আনতে মোটে ঘণ্টাখানেক লাগবে, তারপর সবার ফাঁসি হয়ে যাবে। তবে মুশকিল হলো কি জানো? তোমরা বুঝে গেছো তারিখকে মেরে ফেলার ভয় দেখালে আমরা তোমাদের ছেড়ে দেবই, বন্ধুর জান নিয়ে তো আমরা খেলতে পারি না। সাহেবটিকে ইংরেজিতে অনুবাদ করে দেয়া পর্যন্ত দীপুর থামতে হলো। সাহেবটি গড়গড় করে বলল, ও ভয়টয় দেখাচ্ছে না, একটু দেরি হলে ও সত্যি গুলি করে দেবে। দীপু বলল, শুধু শুধু ভয় দেখাচ্ছে তোমরা? আসলে কোনোদিনও তোমরা গুলি করবে না। গুলি করলে উল্টো তোমাদেরই ফাঁসি হয়ে যাবে। কিন্তু যদি আমাদের কথা শোনো আমরা তোমাদের চলে যেতে দেব। কি কথা শুনবে তাহলে? বলো আগে। দীপুর মুখে একগাল হাসি খেলে গেল। ওদের আটকে রাখার জন্যে এখন একটা বিশ্বাসযোগ্য গল্প বের করতে হবে। যদি সে বলে তারিখকে ছেড়ে দিলে ওরা বন্দুক দিয়ে দেবে, তাহলে এরা রাজি হয়ে যাবে। কিন্তু ওদের বিশ্বাস নাও করতে পারে। পরে বলবে ঠিক আছে বন্দুকটা আগে দাও। এমন একটা কিছু বলতে হবে যেন বিশ্বাস করে। কি বলতে পারে? কি? ঠিক তখনই ওর মাথায় বিদ্যুতের মতো খেলে গেল, টাকা, টাকা চাইতে হবে। আমাদের 10,000 টাকা দাও, ছেড়ে দেব। কি? 10,000 টাকা? লোকটি হাসির মতো শব্দ করল। দীপুর নিজেরই একটু লজ্জা লাগছিল বলতে, কিন্তু ও জানে শুধু টাকার কথা বলেই ওদের আটকে রাখা যাবে। পৃথিবীতে অনেক মানুষই টাকাকে খুব ভালো করে চেনে। ঠিক আছে, দীপু বলল, 10,000 দিতে না চাও 5,000 দাও। তোমরা তো বিদেশে এই মূর্তি বিক্রি করে লাখ টাকা পাবে, আমাদের 5,000 দাও। ফাজলামি পেয়েছ? বন্দুকটি এখনই ফেল দাও বলছি, না হয় সাহেব গুলি করে দেবে। দীপু একটু আহত স্বরে বলল, তুমি একটু বলেই দেখো না সাহেবকে। সাহেব কি বলে? অনেকক্ষণ কথা হলো সাহেবের সাথে লোকটার। দীপুর একটু আশা হচ্ছিল হয়তো তাদের বিশ্বাস করতেও পারে। সত্যি সত্যি ওদের বিশ্বাস করলো। ভাবল সত্যিই টাকা পেলে বুঝি ছেড়ে দেবে। লোকটা বলল, সাহেব রাজি হয়েছে, 100 টাকা দেবে বলেছে। দীপু হাসি আটকে রেখে বলল, 100 টাকা? এটা কি চিংড়ি মাছের বাজার যে দরদাম করছো? 5,000 টাকার 1 পয়সা কম না। দীপু বুঝতে পারছিল না কতক্ষণ সে এইভাবে দরদাম করে যাবে। বিরক্ত হয়ে যদি গুলি করে বসে, পুলিশ আসতে আর কত দেরি কে জানে। দীপু খুব ঠান্ডা মাথায় আবার কথা বলতে শুরু করলো, দেখো একটু পরেই সূর্য উঠে যাবে, তখন তোমাদেরই পালাতে অসুবিধা হবে। রাজি হয়ে যাও, তোমাদের ভালো আমাদেরও ভালো। আমরা কাউকে বলবো না পর্যন্ত। আমাদের কাছে এত টাকা নেই। কত আছে? 200-300? আর কিছু নেই? না। ঘড়ি, ক্যামেরা। দীপুর নিজের ওপরে ঘেন্না হচ্ছিল এভাবে কথা বলতে, কিন্তু না বলে করবে কি? ওদের বোঝাতেই হবে টাকা পেলে ওরা খুশি। না, আর কিছু নেই। কি বলছো? নিশ্চয়ই সাহেবের হাতে ঘড়ি আছে। দেয়া যাবে না। দিয়ে দাও না, সাহেব আরেকটা কিনে নেবে। সবাই অবাক হয়ে দীপুকে দেখছিল। সে যে এরকম করে কথা বলতে পারে কে জানত। নেহায়েত দীপুকে খুব ভালো করে চেনে, নইলে বিশ্বাস করে ফেলতো দীপু সত্যি টাকার জন্য এরকম করছে। লোকগুলো রাজি হোক দীপু চাচ্ছিল না, কিন্তু রাজি হয়ে গেল। বন্দুকটা ফেলে দিলেই ওরা তারিকের হাতে টাকা আর ঘড়ি দিয়ে উপরে পাঠিয়ে দেবে। দীপু রাজি হলো না। বিশ্বাস করি না। বন্দুকটা ফেলে দিলে তোমরা শুধু তারিককে ছেড়ে দেবে, টাকা দেবে না। বলছি দেব। দেবে না? বললাম তো দেব। বিশ্বাস করি না। আগে টাকা দিয়ে তারিককে পাঠাও, আমরা বন্দুক ফেলে দেব, কথা দিলাম। সাহেব রেগেমেগে কি যেন বলল,
তখন দীপু আরেকটু নরম হলো, বলল, আচ্ছা ঠিক আছে, দুজনের কথাই থাক। তারিক উঠে আসবে এক পাশ দিয়ে, আরেক পাশ দিয়ে বন্দুক নামাবো। দীপুকে নিরাশ করে দিয়ে ওরা রাজি হয়ে গেল। এতেই ওরা খুশ হওয়া উচিত ছিল, কিন্তু তখনও সে চিন্তা করে যাচ্ছিল এর থেকে ভালো কিছু করা যায় কিনা। তখনই তার মাথায় আরেকটি বুদ্ধি খেলে গেল, কিন্তু একটু সময় দরকার। সময়টা কিভাবে পাবে? চিৎকার করে বলল, তারিক, টাকা না গুনে নিস না, আর আসার সময় আমাদের শার্টগুলো নিয়ে আসিস, শীতে মারা যাচ্ছি। তারিক বলল, আচ্ছা। দীপু সবাইকে একপাশে ডেকে নিয়ে ফিসফিস করে বলল, কেউ একজন একটা ইট নিয়ে আয় বড় দেখে। আর রাশেদ, তুই ধর বন্দুকটা, আস্তে আস্তে নামাবি, কিন্তু খবরদার কেউ যেন ছুঁতে না পারে। আর সবাই শোনো, আমি এই ইটটা লোকটার মাথায় ছেড়ে দেয়া মাত্র সবাই মিলে তারিককে ধরে হ্যাচকা টানে তুলে আনবি, আর রাশেদও বন্দুকটা টেনে নিবি। খবরদার, তারিক আর বন্দুক দুইটাই যেন আসে। অন্য সময় কখনো ওরা এ ধরনের ব্যাপারে রাজি হতো না, কিন্তু এতক্ষণ দীপু এত সব কাজকর্ম করেছে যে সবাই দীপুর ওপর পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে। কেউ আর আপত্তি করল না, রাজি হয়ে গেল। তারিক নিচে থেকে বলল, 300 পুরা নেই, 280 টাকা আছে। দীপু বিরক্ত হবার ভান করে বলল, ঠিক আছে, তাই আন, কি আর করব। নিচে থেকে লোকটা বলল, বন্দুকটা নামাও। রাশেদ সাবধানে বন্দুকের নলটা একটু নামালো। অমনি নিচে থেকে লোকটা চিৎকার করে উঠল, ও কি, গুলি করবে নাকি? উল্টো করে নামাও। হ্যাঁ, এই উঠলাম এক পা, এই আরেক পা। রাশেদও বন্দুকটা নামাচ্ছে আস্তে আস্তে। তারিককে এখনও দেখা যাচ্ছে না, কিন্তু উত্তেজনায় সবার বুক ধকধক করছে। শেষ পর্যন্ত সব ঠিক ঠিক হয়ে যাবে তো? আস্তে আস্তে তারিকের মাথা দেখা গেল। বাবু ঠোঁটে আঙুল দিয়ে ওকে চুপ করে থাকতে বলল। তারিক বুঝে গেল কি হচ্ছে। সারা শরীর ওর টান টান হয়ে গেল সাথে সাথে। চোখ টিপে বলল, আমার পা ধরে রেখেছে, বন্দুকটা ছেড়ে দে এবারে। দিচ্ছি বলে দীপু আন্দাজ করে ইটটা ছেড়ে দিল। নিচে থেকে একটা প্রকাণ্ড চিৎকার শোনার সাথে সাথে রাশেদ বন্দুকটা আর অন্য সবাই তারিককে হ্যাচকা টান মেরে উপরে তুলে আনলো। দীপু চিৎকার করে বলল, খবরদার, কেউ যদি বের হতে চেষ্টা করো, গুলি করে ঘিলু বের করে ফেলব। নিচে থেকে গঙ্গার মতো একটা শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু কেউ বের হবার চেষ্টা করল না। তারিকের পেটের ছাল ঘষা খেয়ে খানিকটা উঠে গেছে, কিন্তু সেরকম কিছু না। সে দীপুর পাশে এসে বসল। সাবধান দীপু, সাহেব কিন্তু সাংঘাতিক, ভয় লাগে দেখলে। তোরা সবাই হাতে ইট নিয়ে দাঁড়া, কেউ বের হতে চাইলেই। নিচে থেকে সাহেবের প্রচণ্ড চিৎকার শোনা গেল, রেগে কি যেন বলছে। হঠাৎ দুটি গুলির শব্দ বের হলো ভেতর থেকে। ছিটকে সরে গেল দূরে সবাই। নান্টু আবার কান্না কান্না হয়ে যাচ্ছিল। তারিকের ধমক খেয়ে সামলে নিল কিছুটা। সবাই বেশ কয়টা করে ঢিল কুড়িয়ে নিয়ে তৈরি করে রাখলো হাতের কাছে। দীপু যদিও ভয় দেখাচ্ছিল যে কেউ বের হতে চেষ্টা করলেই গুলি করে খুলি ফুটো করে দেবে, কিন্তু ও খুব ভালো করে জানে যে কেউ যদি বের হয়ে আসতো ও কখনো গুলি করতে পারত না। ঢিল জমা করে তৈরি হওয়ার পর ও অনেকটা নিশ্চিত হতে পারল গুলি করার থেকে ঢিল মারা অনেক সোজা। তারিক ফিসফিস করে বলল, পুলিশকে খবর দিতে পাঠাবি না? আমি যাব। ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করতে বলল তারিককে। আস্তে আস্তে বলল, পাঠিয়েছি, এদের শুনিয়ে কাজ নেই, তাহলে বের হবার জন্যে অস্থির হয়ে পড়বে। তারিক একগাল হেসে তার পেটের ছাল ওঠা জায়গাটায় হাত বোলালো। বিড়বিড় করে বলল, ছাল উঠে গেছে শালা, ফেসে যে যাসনি, ঠিক বলেছিস। শালার যা ভয় পেয়েছিলাম, বাসায় গিয়ে ফকিরকে পয়সা দেব। হঠাৎ করে ফুটো থেকে একটা মাথা অল্প একটু বের হলো। অন্ধকারে বোঝা যায় না দেশি না বিদেশি, কিন্তু কেউ একজন যে বের হতে চেষ্টা করছে তাতে সন্দেহ নেই। মার মার করে 10 জনের অন্তত 200 ইট ছুটে গেল, আর লোকটা চিৎকার করে ভেতরে ঢুকে গেল। চিৎকার শুনে বোঝা গেল বিদেশিটা শেষ চেষ্টা করেছে।
দীপু চিৎকার করে বলল, কেউ বের হতে চেষ্টা করলেই এই অবস্থা হবে। মিঠু সেটা ইংরেজিতে অনুবাদ করে বলল, ট্রাই অ্যাগেইন অ্যান্ড ইউ উইল ব্রেক ইউর হেড উইথ ঠেলা। রাইট। সবাই খুশিতে চিৎকার করে উঠল, ব্রেক দ্য হেড, ব্রেক দ্য হেড, ব্রেক দ্য হেড। ভেতর থেকে একটা গালির আর একটা গুলির শব্দ শোনা গেল। নিশ্চয়ই ওপর দিকে গুলি করেছে, কিন্তু লাভ কি? দীপু ফুর্তিতে চুপ করে বসে থাকতে পারছিল না। বারবার তাকাচ্ছিল পুলিশ আসছে কিনা দেখতে। পুলিশ এসে গেলেই নিশ্চিন্ত হয়, পুলিশ এসে গেলেই নিশ্চিত হয়। বিলু বুদ্ধি করে বলল, প্রথমেই ওর আব্বার কাছে গেলে হয়। ভালো করে চারদিকে তাকিয়ে দীপু বুঝতে পারল সকাল হয়ে আসছে। ওর সাহস বেড়ে গেল সাথে সাথে 100 গুণ। রাত শেষ হয়ে গেলেই বুঝি সাহস বেড়ে যায়। দীপুর মজা করার ইচ্ছে হলো একটু। চিৎকার করে জিজ্ঞেস করল, মূর্তি চোরেরা, তোমাদের বাড়ি কোথায়? ভেতর থেকে কোনো উত্তর এলো না। তারিক বলল, কোনো ভয় করছে নাকি? ভয় না, ভয় না, লজ্জা। সবাই হো হো করে হেসে উঠল। ভেতর থেকে হঠাৎ লোকটি ভাঙা গলায় কথা বলে উঠল, কি চাও তোমরা? কি জন্যে আটকে রেখেছ আমাদের? মিঠু বলল, কাবাব বানাবো তোমাদের। বাবু সাথে সাথে ইংরেজিতে অনুবাদ করে দিল, থিফ ফ্রাই। ইয়েস, উই উইল মেক থিফ ফ্রাই অ্যান্ড ইট উইথ পটাটো। হো হো করে সবাই আবার হেসে উঠল। হাসি থামার সাথে সাথে শুনল লোকটি বলছে, আমাদের বের হতে দাও, তোমরা যা চাইবে তাই দেব। সত্যি? সত্যি। বেশ, তাহলে একজন একজন করে পা উপর দিকে তুলে বের হবে। তাহলে একজন একজন করে। বেশ, তাহলে একজন একজন করে পা উপর দিকে তুলে বের হয়ে এসো। সবাই আবার হেসে ওঠে। অল্পতেই এক একজন কেন জানি হাসতে হাসতে গড়িয়ে পড়ছিল। দীপু চেঁচিয়ে বলল, শোনো মূর্তি চোরেরা, তোমরা সাহেবকে বলে দাও পুলিশ আসার পর তোমাদের টাকায় থুতু দিয়ে তোমাদের মুখে ছুঁড়ে দেব। পুলিশ? ভিতর থেকে লোকটার কাতর গল পুলিশ? ভিতর থেকে লোকটার কাতর গলার স্বর শোনা গেল, প্লিজ পুলিশকে খবর দিও না। ঠিক তখনই দূরে একটা জিপের শব্দ শোনা গেল। এই গ্রামের রাস্তায় গাড়ি খুব একটা আসে না। কারও বুঝতে বাকি রইল না পুলিশ আসছে। আনন্দে চিৎকার করে উঠল দীপু, মূর্তি চোরেরা, শুনতে পাও? কি? পুলিশের গাড়ির শব্দ? আধ ঘন্টা আগে লোক চলে গেছে পুলিশ ডাকতে। এতক্ষণ মশকরা করছিলাম তোমাদের সাথে। শালারা ভেবেছে টাকার জন্য, বেকুব কোথাকার। বলে তারিক টাকার বান্ডিল থেকে একটা 10 টাকার নোট সরিয়ে ফেলল। থুতু মেরে 10 টাকা কম ফেরত দিলে এমন আর কি ক্ষতি হবে? খানিকক্ষণের ভিতরে জায়গাটা পুলিশে ভরে গেল। বিলু দীপুর আব্বাকে নিয়েই থানায় গিয়েছিল। পুলিশ ইন্সপেক্টরের সাথে দীপুর আব্বাও এসেছেন। ওদের মুখে সব শুনে পুলিশ ইন্সপেক্টর রিভলভার হাতে নিয়ে কালাচিতার মুখে দাঁড়িয়ে এমন চিৎকার করে ধমক দিল যে সুরসুর করে সবাই হাত তুলে বের হয়ে এলো। বিদেশিটার মাথার বিভিন্ন জায়গা ফুলে ঢোল হয়ে আছে। যে লোকটা এতক্ষণ কথা বলছিল তার কপাল ফেটে রক্ত বের হচ্ছে। দীপুর ইটের জন্য সম্ভবত। পোশাক দেখে ওদের তাক লেগে গেল। গলায় টাই পর্যন্ত আছে। সকাল হয়ে আসছে। আবছা আলোয় চারদিক এত হইচই, লোকজন, সব কেমন অবাস্তব মনে হয় দীপুর কাছে। সব ভালোয় ভালোয় শেষ হলো তাহলে? সারা রাত জেগে আছে, কিন্তু ঘুম পাচ্ছে না কারও। নান্টুর শুধু শরীর খারাপ হয়ে গেল, বমি করে ফেলল কেন জানি। ওকে ধরাধরি করে নিয়ে গেল জিপে। হঠাৎ করে ওরা সবাই খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। দীপুর ওর আব্বার সামনে যেতে একটু ভয় লাগছিল। আস্তে আস্তে গিয়ে বলল, আব্বা। কি? তুমি কি রাগ করেছ আমার উপর? আব্বা আস্তে একটা নিঃশ্বাস ফেললেন, বললেন, হলেই আর কি লাভ,
তুই কি আমার কথা শুনিস কখনো? কারো যদি কিছু হতো? দীপু মাথা নিচু করে বলল, হয়নি তো। হয়নি। আচ্ছা যা, রাগ করিনি। সত্যি? সত্যি। আব্বা ওর মাথায় হাত রাখলেন। হঠাৎ করে মনে হলো তার দীপু অনেক বড় হয়ে গেছে। কেন জানি আবার একটা নিঃশ্বাস ফেললেন আস্তে আস্তে। রাতে বাসা থেকে পালিয়েছিল বলে সেবারে আর কারো মার খেতে হয়নি। খবরের কাগজে পরের দিনই সব বের হয়েছিল। ওরা হাসি মুখে বসে আছে, পেছনে হাত করা লাগানো মূর্তিচোরের দলের ছবি। খুব হইচই হলো কয়দিন। জামশেদ সাহেব তার দলবল নিয়ে জায়গাটা খোঁড়াখড়ি শুরু করে দিলেন। আব্বার সাথে দেখা হলেই বলতেন, তারিক আর দীপু খুঁড়তে চেষ্টা করে জায়গাটার কি কি ক্ষতি করেছে। ওরা যে বের করে দিল সেটা যেন কিছু না। দীপু ওর আব্বাকে তারিকের কথা আর তার আম্মার কথা খুলে বলল। কালাচিতা হাতছাড়া হবার পর তারিকের দিকে তাকানো যায় না। ওখানে গুপ্তধন পাবে সেরকম আশাও আর নেই। আব্বা সব শুনে টুনে কয়দিন কি যেন করলেন, কোথায় কোথায় চিঠি লিখলেন, কার কার সাথে কথা বললেন। তারপর একদিন তারিখকে ডাকিয়ে এনে তার একটা ছবি তুলে নিলেন। তারপর একদিন তারিখকে ডাকিয়ে এনে তার একটি ছবি তুলে নিলেন। দীপু কিছু বুঝতে পারছিল না। আব্বাকে জিজ্ঞেস করেও কোনো লাভ নেই। জিজ্ঞেস করলেই বলেন, বলা যাবে না, টপ সিক্রেট। টপ সিক্রেট আর বেশি দিন টপ সিক্রেট থাকলো না। একদিন খবরের কাগজ খুলেই দীপু অবাক হয়ে দেখল, প্রথম পৃষ্ঠাতেই তারিখের ছবি, নিচে লেখা, খুদে নৃতত্ত্ববিদ পুরস্কৃত। এক নিঃশ্বাসে পড়ে ফেলল দীপু। মৌর্য সভ্যতার একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা খুঁজে বের করেছে বলে বাংলাদেশ সরকার তারিখকে 5,000 টাকা পুরস্কার দিয়েছে। তারিখের এই অসাধারণ কীর্তির জন্যে জায়গাটার নাম তারিখের দেয়া কালাচিতাই থাকবে। চিৎকার করে উঠে মুখ না ধুয়ে খবরের কাগজ হাতে খালি পায়ে দীপু ছুটে বেরিয়ে পড়ল। তারিখকে খবরটা সে প্রথমেই দিতে চায়। 3 মাইল রাস্তা ছুটে যাওয়া সোজা কথা নয়। তারিখের বাসায় গিয়ে হাঁপাতে হাঁপাতে তারিখকে ডেকে বের করে আনল। তারিখ ভয় পেয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে রে দীপু? দীপু খবরের কাগজটা ওর সামনে খুলে ধরল। পুরোটা পড়তে পারল না তারিখ। তার আগেই দীপুকে ধরে ভেউ ভেউ করে কেঁদে ফেলল। মানুষ খুশি হলে কেন যে কাঁদে কে জানে। দীপু অবাক হয়ে নিজের চোখও মুছে নেয় সাবধানে। অনেক দিন পার হয়ে গেছে। বছর ঘুরে শেষ হয়েছে প্রায়। ফাইনাল পরীক্ষার দেরি নেই আর। আব্বা আবার ছটফট করছেন, মন বসছে না আর তার এখানে। দীপুকে তাগাদা দেন শুধু, কত দেরি তোর? কিসের? পরীক্ষার। শেষ কর তাড়াতাড়ি, যাব অন্য জায়গায়। কোথায় যাবে আব্বা? ঠিক করিনি এখনো, পাহাড়ের কাছাকাছি, রাঙামাটি না হয় বান্দরবান। দীপু পড়ায় আর মন দিতে পারে না। বই খুলে বসে থাকে আর ওর চোখের সামনে দিয়ে সব ভেসে যায়। মাত্র 1 বছর আগে এসেছিল এখানে, অথচ মনে হয় কতকাল পার হয়ে গেছে। কত কি হলো এখানে, স্কুলে খেলার মাঠে, কালাচিতায়। কত বন্ধুরা আছে এখানে, কত ঝগড়া মারামারি, আবার মিটমাট করে হইচই, চেঁচামেচি, ফুটবল খেলা। দীপু ছোট একটা নিঃশ্বাস ফেলল। সব ছেড়ে ছুড়ে দিয়ে তাকে চলে যেতে হবে। জানালা দিয়ে বাইরে তাকায়। ওর বন্ধুরা যখন শুনবে, কি বলবে তারা? তারিক নিশ্চয়ই মন খারাপ করবে। ওর আম্মা নাকি ভালো হয়ে যাচ্ছেন। কয়দিন থেকেই তারিক বলছে ওর আম্মা হাসপাতাল থেকে ছাড়া পেলেই ও দাওয়াত করে খাওয়াবে দীপুকে। ওর আম্মা নাকি খুব ভালো রাঁধতে পারেন। দীপু নিশ্চয়ই আসবে এখানে, আবার নিশ্চয়ই আসবে। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই সাউন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।